আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, কেমন আছো সবাই? ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাও। ওকে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। দেখো, আজকে আজকের ক্লাসে আমরা একটা গদ্য পড়ব, রেইনকোট। তোমরা অনেকবার পড়েছো। কবিতা, 18 বছর বয়স। আর ব্যাকরণের মধ্যে বাংলা ভাষার প্রয়োগ, অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, পার্ট 1। আর নির্মিত অংশের মধ্যে হচ্ছে দিনলিপি এবং প্রতিবেদন রচনা দেখব। তাহলে বাংলার প্রথম পত্র থেকে আমরা গদ্য দেখব একটা, সেটা হচ্ছে রেইনকোট। অনেকবার পড়া এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সিকিউ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি আসে। 18 বছর বয়স, এইটাও খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউ এখান থেকে অনেক বেশি আসে, শুধু এখন না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও আসে। এরপরে বাংলা ব্যাকরণের হচ্ছে প্রয়োগ, অপপ্রয়োগ আছে, আর নির্মিত অংশ দুটো আছে। তোমরা এগুলা মোটামুটি সবগুলোই পড়েছো, যেহেতু রিভিশন দিচ্ছ। আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যে জিনিসগুলো একেবারে বারবার পরীক্ষায় আসে এবং একটা প্রিভিয়াস বিষয়গুলোর প্রতি মানে গোথ্র করা, যেন সবকিছু তোমার মধ্যে মাথায় চলে আসে। হ্যাঁ, আচ্ছা। রেইনকোট, এই গল্প পড়ার আগে আমরা কয়েকটা জিনিস জানবো রেইনকোট সম্পর্কে। এই রেইনকোট গল্পটা কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হইল? বলো তো ভাই, কোন গল্পগ্রন্থ? নামটা তোমরা একটু লেখার চেষ্টা করো। আরেকটা জিনিস বলবা, এই রেইনকোট গল্প প্রকাশিত হয় কবে? মনে আছে কিনা তোমাদের? এই রেইনকোট গল্প কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আর এটা কবে প্রকাশিত হয়? ওকে, গুড। 1995। 1995 সালে এটা প্রকাশিত হয়। আর গল্পের মধ্যে হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, তাই না? জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এই গল্পগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। লিখেছেন কে? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের কিন্তু মজার একটা ব্যাপার আছে। হ্যাঁ, তার কিন্তু তিনটা নাম। তার নাম ছিল মূলত হচ্ছে, তার বাবার এক ছিল একটা, তিনের এক ছিলেন একটা। হ্যাঁ, তার বাবার এক ছিল হচ্ছে মোহাম্মদ আখতারুজ্জামান, আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। আর তিনি পরবর্তীতে এটাকে করেছিলেন হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। ওকে, তিনি গাইবান্ধায় জন্মগ্রহণ করেন। গাইবান্ধার কোন গ্রামে? গটিয়া গ্রামে, তার মামার বাড়িতে। আর তার নিজের বাড়ি, বাবার বাড়ি ছিল হচ্ছে বগুড়ার উপকণ্ঠে নারুনি গ্রামে। এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমি যেগুলো দাগাই দেবো এগুলো পরীক্ষায় আসার মতো। তিনি কোথায় জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস কোথায় ছিল, এটা একটু গুরুত্ব দিয়ে খেয়াল রাখো। বাবা মার নাম, তার বাবার নাম হচ্ছে বিএম ইলিয়াস এবং মা হচ্ছে মরিয়ম ইলিয়াস। খুব বেশি গুরুত্বপূর্ণ যে এমন না, এইটা গুরুত্বপূর্ণ। তার পিতৃ প্রদত্ত নাম তার বাবা কি রেখেছিল? আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস, মানে মাঝখানে একটা মোহাম্মদ ছিল, পরবর্তীতে বড় হওয়ার কারণে তিনি এটাকে বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তার স্নাতক এবং স্নাতকোত্তর তিনি শেষ করেন। করার পরে তার জীবনের শেষ কর্মস্থল ছিল হচ্ছে এই যে ঢাকা কলেজ, যেটা তোমরা চেনো, ওই কলেজের বাংলার অধ্যাপক হিসেবে তিনি তার কর্মজীবন শেষ করেন। সারা জীবন শিক্ষকতার সঙ্গে মোটামুটি ছিলেন। আচ্ছা, তার রচনার বৈশিষ্ট্য, তিনি কিন্তু জীবনে লিখেছেন অনেক কম। তিনি জীবনে অনেক কম লিখেছেন। দেখো, তিনি লেখার সংখ্যার বৃদ্ধির উপর কখনো জোর দেন নাই। ইনার সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা এইটাই যে তিনি লিখেছেন খুব কম। তিনি লিখেছেন খুবই কম। কিন্তু ভাই, তাহলে এত বিখ্যাত কেন? কারণ ওই লেখাগুলার গুণগত মান ছিল সেরা। গুণগত মান ছিল হচ্ছে 100%। এই জন্য তিনি বাংলা সাহিত্যে ফেমাস। এনার মতো এত কম লেখে এত ফেমাস ব্যক্তি বাংলা সাহিত্যে খুবই কম। তিনি লিখেছেন খুবই কম, কিন্তু গুণগত মানের দিক দিয়ে এগুলো ছিল হচ্ছে সব সেরা। এটা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তিনি গুণগত মানের উপরে খুব জোর দিয়েছিলেন। তার লেখার মধ্যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, বিশেষ করে পুরান ঢাকার চালচিত্র খুব বেশি দেখা যায়। তার লেখার মধ্যে ম্যাক্সিমাম লেখা হচ্ছে পুরান ঢাকা কেন্দ্রিক। হ্যাঁ, আরো অনেক লেখা আছে, তোমার ভবিষ্যতে পড়বা। এখানে তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই, এইটুকু মনে রাখলেই তোমার ইহকালের ফুল সিরাত ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তার উল্লেখযোগ্য রচনাবলী দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। তার 5টি ছোট গল্প গ্রন্থ, মানে 5টা গল্প গ্রন্থের বই আছে, সেখানে মাত্র 28টি গল্প আছে। কয়টি গল্প? 28টি। এর মধ্যে তার উপন্যাস হচ্ছে 2টা, তার উপন্যাস হচ্ছে মাত্র 2টা, আর প্রবন্ধ সংকলন হচ্ছে 1টা। অবশ্যই তার উপন্যাসগুলোর নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে চিলেকোঠার সেপাই, আর একটা হচ্ছে খোয়াবনামা। বাকিগুলো মনে না রাখলেও সমস্যা নাই, কিন্তু তার উপন্যাসগুলোর নাম খুবই মনে রাখতে হবে। একটা হচ্ছে চিলেকোঠার সেপাই, খুবই মজার একটা ঘটনা, আর একটা হচ্ছে খোয়াবনামা।
ভবিষ্যতে যখন সময় পাবে তখন তোমরা এগুলা পড়বা। আচ্ছা, তিনি যখন মারা যান তখন তার ক্যান্সার হয়েছিল, হ্যাঁ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। মূলত তার পায়ে ক্যান্সার হয়েছিল, তার পা কেটে ফেলতে হয়েছিল, তারপর তাকে বাঁচানো সম্ভব হয় নাই। তবে তিনি মৃত্যুর আগে একটা কথা বলেছিলেন, মানে এতটাই সাহিত্যপ্রেমী ছিলেন যে ডাক্তারকে বলেছিলেন, আপনি আমার পা কাটেন, হাত কাটেন, সব কেটে ফেলে দেন, আমাকে আর অল্প কয়েকটা দিন একটু বাঁচার সুযোগ দেন, আর ডান হাতটা একটু ঠিক রাখেন, কারণ ওই ডান হাত দিয়ে আমি আর কয়েকটা লেখা লিখতে চাই। কিন্তু আসলে দিন শেষে ক্যান্সারের কাছে তাকে হার মানতে হয় এবং তিনি পরলোক গমন করেন। আচ্ছা, রেইনকোট গল্প, এই গল্পটা তোমরা অনেকে পড়েছো, বারবারই পড়েছো। রেইনকোট গল্পটা শুরু হয়েছে কিভাবে? একটা সময়ের বর্ণনা দিয়ে, তাই না? সময়টা খুব গুরুত্বপূর্ণ, দেখো ভোর রাত, এটা গুরুত্বপূর্ণ, মনে রাখো। তো কখন থেকে শুরু হইলো? ভোর রাত, ভোর রাত থেকে আসলে শুরু হলো, ভোর রাত থেকে শুরু হলো, বৃষ্টি টিষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি। এই বৃষ্টির মেয়াদ কতদিন বলতো? আল্লাহ দিলে বৃষ্টির মেয়াদ হচ্ছে 3 দিন। বৃষ্টির মেয়াদ হলো 3 দিন, মানে 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। এখন প্রসঙ্গ হচ্ছে এই যে উত্তরবঙ্গের দিকে একটা কথার প্রচলন আছে, হ্যাঁ, যে যদি কোনো বৃষ্টি ধরো যে শনিবারে শুরু হয়, তাহলে একদিনের মধ্যে শেষ হয়ে যায়, একটা কথার প্রচলন। আহ, তারপরে এরকম আর কিছু কথাবার্তা আছে, আমি তোমাকে একটু পরে বলতেছি। দেখো, শনিতে আহ, এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সবকিছু তো পড়া লাগবে না, একটু ব্যবস্থা করে দেখলেই হবে। আচ্ছা, এই যে এইটুকুটা দেখো, শনিতে 7, মঙ্গলে 3, আর বাকি সব দিন দিন। এই জিনিসটা একটু খেয়াল রাখো। একটা হচ্ছে শনিতে 7, একটা হলো মঙ্গলে 3, আর বাকি সব দিন দিন। মানে কি ভাই? মানে হচ্ছে একটা কথার প্রচলন ছিল যে শনিবারে কোনো বৃষ্টি শুরু হলে সেটা 7 দিন ধরে থাকে, মঙ্গলবারে কোনো বৃষ্টি শুরু হলে সেটা 3 দিন ধরে থাকবে, আর বাকি ধরো হচ্ছে শুক্রবারে বৃষ্টি শুরু, শুক্রবারে শেষ হয়ে যায়। এই ধরনের একটা কথার প্রচলন ছিল, এটা প্রবাদ ধরনের কথা। এটাকে বলা হয় এক ধরনের বচন, হ্যাঁ, বচন। বচন মানে হচ্ছে কথা। কিন্তু কার মুখ দিয়ে বের হয়েছিল এটা? এই ডাক এবং খনা নামে দুজন ব্যক্তি ছিল এক সময়। এটা হচ্ছে খনার মুখ দিয়ে বের হয়েছিল, এই জন্য একে বলা হয় খনার বচন। একটু মনে রাখো, খনা নামে একজন নারী চরিত্র ছিল, সে বিভিন্ন সময় গ্রামে গিয়ে এগুলো কথাবার্তা বলতো, তার মুখ দিয়ে বিভিন্ন রকমের হচ্ছে প্রবাদ প্রবাদ বলতো। তো ওইটার সঙ্গে আমাদের এই গল্পের বৃষ্টিটা একবার মিলে গেছে। এই বৃষ্টিও শুরু হয়েছে মঙ্গলবারে এবং 3 দিন ধরে ছিল। ওই জন্য লেখকের মনে হয়েছে আসলে তাহলে মনে হয় ওই প্রবাদটার সঙ্গে মিলে গেছে, তাই তিনি বলতেছেন শনিতে 7, মঙ্গলে 3, আর বাকি সব দিন দিন। এই কনসেপ্টটা একটু এখানে মনে রাখবেন, এটা একটা খনার বচন। যেহেতু লেখকের বৃষ্টির সময়ের সঙ্গে ওই বচনটা মিলে গেছে, এই জন্য তিনি এখানে এইটাকে নিয়ে আসছেন। হ্যাঁ, এটা একটু মনে রাখো। আচ্ছা, তো এরপরে দেখো, তিনি ঘুমাতে যাচ্ছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, একটা হচ্ছে ম্যান প্রপোজেস। ধরো, ম্যান প্রপোজেস, হ্যাঁ, এটা একটু মনে রাখো। আর গড হচ্ছে ডিসপোজেস। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। এটা মানে কি? মানুষ চায় কিন্তু স্রষ্টা ওটাকে হতে দেয় না, গড ডিসপোজ করে দেয়। তার মানে এখানে আমরা দেখবো যে গল্পের কথক নুরুল হুদা তিনি চাচ্ছিলেন এই বৃষ্টির মধ্যে আরেক পশলা ঘুমিয়ে নিতে। এটা তার প্রপোজাল, সে চাচ্ছে আরেকটু ঘুমাবে, কিন্তু কি ঘুমাইতে পারছিল না। গড ডিসপোজেস, গড ওটা কি করে দিলেন? শেষ করে, নষ্ট করে দিলেন। কি হবে? ইসহাক মিয়া যখন এসে তার দরজায় কড়া নাড়ল, তখন তার ঘুমটা ভেঙে গেল। তাই তিনি বলেছিলেন একটা গুরুত্বপূর্ণ প্রবাদ এটা, যে ম্যান প্রপোজেস, পরে গিয়ে আমরা দেখবো হচ্ছে গড ডিসপোজেস। ওকে, তাই তাকে ঘুম থেকে উঠলে হলো, দেখলো যে হচ্ছে ইসহাক মিয়া, যে কিনা পিয়ন ছিল, সে এসে তাকে ডাকছে। তো পিয়ন এসে ডাকার আগে সে যখন হচ্ছে দরজা খুলতে যাচ্ছিল, যার সময় সে ভয় পাচ্ছিল যে বাইরে যে পরিমাণ পাকিস্তানি সেনাবাহিনী এসে সবসময় ধরে, আজকেও মনে হয় যে পাকিস্তানি সেনাবাহিনী এসেছে আমাকে ধরার জন্য। তাই সে দরজা খোলার সময় কি করতেছিল? 5 কলমা পড়তেছিল, তাদের তাদের সঙ্গে সামনে গিয়ে কলমাটা পড়তে পারে এবং নিচে যে মুসলমান এটা যেন বুঝাইতে পারে। কিন্তু এখানে যাওয়ার সময়, ওই দরজা পর্যন্ত যাওয়ার আগে তিনি একটা জিনিস নিতে ভুলে গিয়েছিলেন। কি নিতে ভুলে গিয়েছেন বলতো? এই যে টুপি, এটা গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসে যে তিনি টুপি মাথা দিতে ভুলে গেল। মানে এত সতর্কতা সত্ত্বেও একটা ভুল করে বসলেন। যাই হোক, এরপরে হচ্ছে আমরা দেখবো যে এখানে একজন ব্যক্তি আসলেন, তার নাম হচ্ছে ইসহাক মিয়া। এনার পরিচয় তোমরা সকলেই জানো, ইসহাক মিয়া, তাই না? ইসহাক, ইনি কি প্রিন্সিপালের অফিসের পিয়ন। কিন্তু তিনি এখন বাংলায় কথাবার্তা কিছু বলেন না। তিনি কিসে কথাবার্তা বলেন? উর্দুতে কথাবার্তা বলেন। সেই এপ্রিল মাসের শুরু থেকে তিনি বাংলায় কথাবার্তা ছেড়ে দিয়েছেন। কেন? কারণ তার কোন পূর্বপুরুষকে জানি, কোন খানসা, মানে এই যে তোমার পাকিস্তানের লোকজন ছিল এই টাইপের, তাই সেই পূর্বপুরুষের
হাত ধরে সে এখন উর্দুতে কথা বলছে এবং বাড়তি কিছু সুযোগ সুবিধা নিচ্ছে। তো এখানে আমরা দেখবো সে এসে বলতেছে মিসক্রিয়ান লোক ইলেকট্রিকই ট্রান্সফরমার তোড় দিয়া। তার মানে মিসক্রিয়ান লোক বলতে বোঝানো হচ্ছে ওই সময় যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে মিসক্রিয়ান বলা হচ্ছে, রাষ্ট্রদ্রোহী কাজে যারা যুক্ত তারা কি করেছে, ইলেকট্রিকের ট্রান্সফরমারকে ভেঙে দিয়েছে। और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ दिया। আর যখন চলে যাচ্ছিল তারা, যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারের যে কুঠি মানে ঘর বা বাড়ি তার সামনে গ্রেনেড ফেলে দিছে এবং গেটটা ভেঙে দিছে। তো এখন প্রিন্সিপালের বাড়ির উপরে বোমা মারলো, ঘটনা কি, এখানে কি হইলো, সমস্যা কি? সমস্যা হলো ওই প্রিন্সিপালের কুঠি বা ঘর বা বাড়ি তার সামনে গ্রেনেড মারা মানে পাকিস্তানিদের ওখানে একটা ওরা কি করেছিল, একটা ক্যাম্প করেছিল, ওই ক্যাম্পের উপরে কি হয়ে গেছে, বোমা মারা হয়ে গেছে। এই জন্য কলেজে একজন নতুন কি আসছে, একজন আর্মি অফিসার আসছে। এসে সে এখন হচ্ছে সব শিক্ষককে ডাকতেছে, যাকে যাকে সন্দেহ হচ্ছে তাকে তাকে নিয়ে উঠায় নিয়ে চলে যাবে এই জন্য। তো সেই ডাকাটাই ডাকতে এসেছে আমাদের এখানে ইসহাক মিয়া। তোমরা সব পড়েছো, আমার সবকিছু পড়ার দরকার নাই, আমি একটু আগায় যাচ্ছি শুধু গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগাই দিয়ে। এই যে কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প, তাহলে মিলিটারি ক্যাম্প কোথায়, কলেজের জিমনেশিয়ামটা এখন মিলিটারির ক্যাম্প হয়ে গেছে। তবে প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফালা মানে মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করা, এই যে যেটা বললাম সেইটাই। তখন সে জানতে চাচ্ছে যে ক্যাসে, কিভাবে হলো। তখন এখানে গুরুত্ব একটা কথা বললো, প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে, অর্থাৎ ইসহাক মেয়ে তখন বলতেছে আমি কেমন জানবো, এটা তো আপনিই বলতে পারবেন, ও আপই কে সাকতা, তাই না? তখন তো হচ্ছে নুরুল হুদা একটু ভয় পেয়ে গেল, আরে আমি বলতে পারবো মানে, আমি তো চুপচাপ নিরীহ মনের একটা মানুষ, তো আমি কেমনে বলতে পারবো? এই ইসহাক মেয়েকে আমাকে আবার ইয়া মনে করতেছে নাকি, ওদেরকে ওদের হচ্ছে সঙ্গের আতাত করেছে এরকম মনে করছে কিনা আবার। সে একটু ভয়টাই পাইলো। যাই হোক, এরপরে সে হচ্ছে ইসাক মেয়েকে বললো আপনি একটু বসেন, বসে একটু চাটা খান। ইসাক মেয়ে বললো না না না, চা খাওয়ার কোনো সুযোগ নাই, আমাকে যেতে হবে। কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে বলো? জিওগ্রাফি প্রফেসর বাড়িতে যেতে হবে। কোথায় যেতে হবে? আব্দুস সাত্তার মৃধাকা, মানে মৃধা আর কি, হ্যাঁ মৃধা, ওই মৃধাটা মৃধাকা হয়ে গেছে। আব্দুস সাত্তার মৃধা, তার ঘরে যাওয়া দরকার, তার বাড়িতে যাওয়া দরকার, তাকেও ডাকতে হবে। আপনাকে দ্রুত ডেকে পাঠাইছে, আপনি দ্রুত চলে আসেন। হ্যাঁ, এক কর্নেল সাহেব পৌঁছ গিয়া, তার কোন অফিসার এখানে এসেছে, কর্নেল পদমর্যাদার একজন অফিসার এখানে এসেছে। ওকে, তো যাই হোক, এই যে জিওগ্রাফির প্রফেসর এর বাড়ির দিকে তার জিওগ্রাফি প্রফেসর নাম আসে, উত্তর কি হবে, আব্দুস সাত্তার মৃধা। জিওগ্রাফি প্রফেসরকে আব্দুস সাত্তার মৃধা। এরপরে হচ্ছে আমাদের ইসাক মিয়া এখন এই আমাদের নুরুল হুদা গল্পের কথক, তিনি যাবেন। যাওয়ার আগে তার স্ত্রী আসমার সঙ্গে একটু তার খুনসুটি হয়। আসমা বলে যে বাহিরে তো সবকিছুই, মানে সে জানে, নুরুল হুদা জানে যে বাহিরে সবকিছু নর্মাল, কিন্তু ওই যে বলে না একটু ভয় টয় দেখায় আর কি। তো তার স্ত্রী আসমা সে এসে ভয় দেখায় যে হাই হাই বাইরে যেতে হবে আজকে তোমাকে, একটু আগেই শুনলাম কই জানি গুলি টুলি মারছে না, কি হয়েছে? ধরো তুমি এমনি থেকে ভয় পাচ্ছ, যে যাচ্ছ না, তার উপর আবার তোমাকে যদি কোনো একটা ভয়ের সংবাদ দেওয়া হয়, তাহলে তোমার তো ভয়টা আরো কি লাগবে, আর বেশি লাগতে পারে। তো তখন এই যে একটু এদের মধ্যে কথাবার্তা হচ্ছিল এখানে। তখন আসমা বলছে যেতেই হবে, অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানিটার টানটা যদি আবার বেড়ে যায়। প্রশ্ন আসতে পারে নুরুল হুদা কোন রোগের রোগী ছিলেন, নুরুল হুদার কোন রোগ ছিল ভাই বলো তো? হাঁপানি ছিল, এটা অনেকে হয়তো স্কিপ করে যায়। তার নুরুল হুদার কোন রোগ ছিল? হাঁপানি ছিল। বইয়ের এসব সোহাগের কথা কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নিবে? এর উপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে দেয় যদি, কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুমটা জারি করানো যায় না? দেখা যে কপালে গুলি করে যাচ্ছে মানে কি, তো তার মধ্যে একটা সুপ্ত সাহস কিন্তু আগে থেকে আছে, মানে বুকে গুলি করা, পায়ে গুলি করা, হাতে গুলি করা, এখানে তো হচ্ছে মৃত্যু হওয়ার সম্ভাবনা কম। তো সে চাচ্ছে সাহসীর মতো মৃত্যুবরণ করতে, যেন তার কপালে গুলিটা করা হয়। সে যে সাহসী হয়ে উঠবে তার একটা ইঙ্গিত কিন্তু শুরুতেই দেওয়া হচ্ছে, সাহসী হয়ে উঠবে সে, তার ইঙ্গিতটা এখানে দেওয়া হচ্ছে। প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপালের দিন রাত কত দোয়াদুদ পড়ছে, গুরুত্বপূর্ণ লাইন, খ নাম্বার প্রশ্ন এটা আসে। খ নাম্বার প্রশ্নে আসে, একটু বলে দিচ্ছি উত্তরটা, যে পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়াদত করছে কেন? কারণ পাকিস্তান তো ওই যে এই প্রিন্সিপাল তো পাকিস্তানপন্থী, সে চায় পাকিস্তান হচ্ছে সবকিছু দখল করে ফেলুক, এই জন্য সে পাকিস্তানের জন্য দোয়াদরুদ পড়ছে। সময় নেয় অসময় নেয় আল্লাহর দরবারে কান্নাকাটি করে, সময় করে কলিগদের গালিগালাজা করে। কোন কলিগদের? যারা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে, সেই কলিগদের অনেক সময় এই প্রিন্সিপাল ডক্টর আফাজ গালাগালিও করে। তো এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে। তো স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানো শুরু করে পাকিস্তানিরা কার পরামর্শে? ডক্টর প্রিন্সিপাল এই যে তোমাদের আফাজ আহমেদের পরামর্শে। এখান থেকে যে প্রশ্ন আসে, একটু ট্রিকি প্রশ্ন আসলে অনেকে পারে না, সেটা হচ্ছে যে কোন মাসের ঘটনা, অর্থাৎ কোন মাসে প্রিন্সিপাল
এই যে পাকিস্তানিদেরকে এটা ইয়ে করার জন্য রিকোয়েস্ট করেছিল। ওটা হচ্ছে এপ্রিল মাস, খুব গুরুত্বপূর্ণ, এপ্রিল মাসের মাঝামাঝি যা ঘটনা ঘটে গেছে মোটামুটি সব হচ্ছে এপ্রিল মাসে এখানে বলা হচ্ছে। আচ্ছা, সবিনয় নিবেদন করছিল, যাই হোক হয়ে গেছে। পাকিস্তানের পাক সাপসুটাকে নিয়োগ করতে হলে সব কাটা উপড়াতে হবে। তাহলে এই কাটা মানে কি? কাটা মানে হচ্ছে শহীদ মিনার। আমি একটা প্রশ্ন করি, তোমরা একটু উত্তর দাও দেখি তো, যে এই যে গল্পটা লিখিত হচ্ছে এটা কোন ঋতুতে, কোন ঋতু তো বলো, কোন ঋতুর আলোকে, মানে কোন সময়ে লেখা হচ্ছে? তখন প্রকৃতিতে কোন ঋতু চলছিল একটু দেখি পারো কিনা। প্রকৃতিতে কোন ঋতু চলছিল? একজন বলছে বর্ষাকাল। উপকণ্ঠে মানে, উপকণ্ঠে মানে হচ্ছে ঠিক তীরের উপরে। বর্ষাকাল না? আহারে, এই যে সবগুলা সেম অবস্থা, সব একেবারে গ্রীষ্ম মেরে দিছে। একজনের উত্তর ঠিক পাইলাম, তোমার আমি দেখাই, দেখো তুমি ভালো করে তো পড়ো না, এখনো পাই নাই, আমরা যখন পাবো তখন এটা দেখাবো। আগে বলে দিচ্ছি এটা লেখা হয়েছে পুরাটাই হেমন্ত ঋতু। উত্তর হলো হেমন্ত। এখানে বর্ষা ঋতুর কথা আছে কিন্তু বর্ষাকালে লেখা না, এটা এটা হেমন্ত ঋতু, শেষ হেমন্তে এটা গল্পটা লেখা হচ্ছে, হেমন্ত। হ্যাঁ, এটা মনে রাখো। আচ্ছা, এটা পুরোটা পড়ানো তো লাগবে না, আমি আস্তে আস্তে কিছু বলে গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু দাগাই দেই। তাহলে এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, প্যান্টের ভেতরে পা গুলে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়? এই যে ভয় পেয়ে গেছে, এসব কথা বলার কি দরকার ছিল? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নরমাল। গুরুত্বপূর্ণ, দেখো তো রেডিও এবং টেলিভিশনে সিচুয়েশন নরমাল বলছে কারা, কোন রেডিও? এগুলা এগুলা পাকিস্তানি রেডিও। তারা হচ্ছে বাহিরের দেশকে বুঝাতে দিবে না, ওই সময় পাকিস্তান সরকার বাহিরের দেশকে বুঝাতে দেবে না যে বাংলাদেশের মধ্যে অস্থির অবস্থা চলছে, তাই তারা নিউজ চ্যানেলগুলোতে বা টিভিতে রেডিওতে বারবার বলছিল সবকিছু সিচুয়েশন নরমাল, পরিস্থিতি স্বাভাবিক। দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে। এই দুশ্মন মানে হচ্ছে বাঙালিদের কথা বলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের। তো ইংরেজ ওই যে পাকিস্তানে বলছিল যে দুশ্মনদের সম্পূর্ণ কবজা করা গিয়েছে, মিসক্রিয়েন্টরা সব খতম হয়ে গিয়েছে, প্রেসিডেন্ট দেশে আবার গণতন্ত্র ফিরে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, আমাদের লক্ষ্য এখনো ঠিকই আছে, কি? দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। বলছে আমরা এখনো চাই যে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। ওই সময় পাকিস্তান প্রেসিডেন্ট এটা বলতেছিল, কিন্তু মনে মনে তো অন্য কাহিনী। আচ্ছা, এরপরে এই তার স্ত্রীর সঙ্গে তার কথাবার্তা হচ্ছে, এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব। তার ভাই ছিল, তার ভাইয়ের নাম কি জানি? মিন্টু, তাই না? এই যে মিন্টু, সে হচ্ছে শ্যালক, আসমার ভাই, এটা তোমরা পড়েছো। সে কিছুদিন আগে, এই তারিখটা গুরুত্বপূর্ণ, জুন মাসের 23 তারিখে সে হচ্ছে যে মগবাজারের 2 কামরার একটা ফ্ল্যাট ছিল, সেখান থেকে চলে গেছে কোথায়? গেরিলা মুক্তিযুদ্ধের ট্রেনিং নেওয়ার জন্য চলে গেছে ভারতে। সেখান থেকে সে দুমদুম করে কি মারে? এই যে হচ্ছে পাকিস্তানিদের মারে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ, কত তারিখে গেছে? 23শে জুন। হ্যাঁ, 23শে জুন, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখো, ইম্পর্টেন্ট। এরপর থেকে সে বাড়ি বেশ কয়েকবার চেঞ্জ করলো, চেঞ্জ করে আসলে কাজ হচ্ছে না, লোকজন তার শালককে নিয়ে কথাবার্তা বলতেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। এরপরে আমরা দেখবো এই যে তার বাচ্চা আছে দুইটা, একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। তো এই যে বলতেছে আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে, তার মানে মিন্টু রেখে যাওয়া রেইনকোট পরার পরে এই আমাদের গল্পের কথক নুরুল হুদা তাকেও কিসের মতো লাগতেছে? মিন্টুর মতো লাগতেছে। তো এটা শুনে সে একটু ভয় পাইলো। 2.5 বছরের মেয়ে, তার বয়স, মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর, তার মেয়ের বয়স 2.5 বছর। সে ঘুম ভাঙা বলায় একটু বলছিল আর কি, শুনে সে চমকে উঠলো, হায় হায়, আমাকে আবার মিন্টুর মতো লাগলে তো সমস্যা, পাকিস্তানের ঢুকে আমাকে আবার মেরে ফেলবে। সো এই ভয় সে পাচ্ছিল, কিন্তু যে মনে হলো যে আরো অনেক লোকে তো রেইনকোট পরতে পারে, রেইনকোট পরার মাধ্যমে তো আমি তার হয়ে যাচ্ছি না, মুক্তিবাহিনী হয়ে যাচ্ছি না। সো সে হচ্ছে বের হয়ে চলে গেল। সে যাচ্ছে, যাওয়ার সময় একটা মজার ব্যাপার আছে, যে সে বের হলো, বের হয়ে হচ্ছে তাকে বাস ধরতে হবে। এখন বাস ধরার আগে সে বাস স্ট্যান্ডে যখন দাঁড়ায় ছিল, তখন এখানে একটা ছোকরা ছেলে ছিল, একটা দোকানদার ছেলে। সে ফিস ফিস করে একটু বেশি কথা বলে, বাচাল টাইপের একটা ছেলে ছিল। সে আজকে হচ্ছে নুরুল হুদাকে বলতেছে, আপনি দেখেন নাই ওই যে সেই ইয়াকে করে আসছিল, এসে ধমাধম কয়েকজনকে মেরে দিয়ে চলে গেছে। তাহলে এই যে বাস স্ট্যান্ডে তার কার সাথে দেখা হলো? একটা ছেলের সঙ্গে দেখা হলো, দোকানদার ছেলের সঙ্গে। সেই দোকানদার ছেলের থেকে সে কিছু খোঁজ খবর পাচ্ছিল। আচ্ছা, এখন এরপরে আমাদের নুরুল হুদা বাসে উঠবেন
এই বাসে উঠবে তিনি, যারা ঢাকার চেনো তারা হয়তো বুঝতে পারবা, তিনি মিরপুর যে টেকনিক্যাল ওই দিক থেকে উঠবেন, উঠে ওই দিক থেকে বাসে ঢাকা কলেজের সামনে এসে নামবেন। তো প্রশ্ন আসতে পারে এমন একটা প্রশ্ন, খুবই ডিপ লেভেলের প্রশ্ন, যে বাসে তিনি আসতেছিলেন ওই বাসটা কোন রঙের ছিল? অনেকে হয়তো বলতে পারবা, দেখি পারো কিনা, বাসটা কোন রঙের বলো। যে স্টেট বাস ছিল, যে স্টেট বাসে তিনি উঠতেছেন, ওই স্টেট বাস তার রং কি ছিল? বাসের রং পারো কিনা দেখি বলো তো। লাল, সাবাস, লাল রং। আচ্ছা দেখো, এই স্টেট বাস মানে হচ্ছে বিআরটিসি, সহজ কথা। এখন যেটা বিআরটিসি, তখন সেটা ছিল হচ্ছে স্টেট বাস। বিআরটিসির কালার কেমন? লাল। মনে রাখা খুবই সহজ। তো বাসে করে তিনি উঠলেন, ওঠার পরে আমরা দেখতেছি যে লোকজন তাকে দেখে ভয় পাচ্ছে। বাসটা হচ্ছে এই যে চোর ছাঁচোর যা আছে এগুলো মুক্ত হচ্ছে। এরপর সে বাস আবার মিলিটারি উঠলো, মিলিটারি উঠে মিলিটারির সঙ্গে তার একটা চোখে চোখে একটা তীক্ষ্ণতা ভাব আদান প্রদান হলো। এরপর মিলিটারি তাকে নেমে ওখান থেকে চলে গেল। এই তথ্যগুলো সকলে তোমরা জানো। এই বাসে চড়ে যাওয়ার সময় সে একটা কথা তার মনে হলো, ক্র্যাকডাউনের রাতের একটা ঘটনা। সেই রাতে তার খুব সারা রাত ধরে অনেক গোলাগুলি হয়েছে। তোমার হচ্ছে গোলাগুলির শব্দ, বোমা ফাটার শব্দ, তারপর হচ্ছে ট্যাঙ্কের শব্দ, এগুলো শব্দ সারা রাত তার ঘুম হয় নাই। তার সারা রাত ধরে কোথায় লুকায় ছিল? ওই যে বেডের নিচে লুকায় ছিল। কিন্তু সকালবেলা ভোরের দিকে নুরুল হুদার একটু আজান শুনতে মন চাইছে। সে যে নামাজ পড়ে 5 ওয়াক্ত এমন না, কিন্তু সে হচ্ছে শুক্রবারের নামাজটা পড়তে যায়। কিন্তু আজকে কি তানজারি একটু মনে হচ্ছে আমি একটু যদি পড়তে পারতাম, একটু যদি আজানটা শুনতে পারতাম। তাই সে আজান শোনার জন্য জানালার ফাঁকে গিয়ে দাঁড়ালো। দেখলো যে আশেপাশে কোথাও কোনো বিদ্যুৎ নাই, ইলেকট্রিসিটি নাই। তো ওই মসজিদের যে মুয়াজ্জিন ছিল সে হচ্ছে নিজের গলাতেই মাইক ছাড়াই হচ্ছে আল্লাহু আকবার বলল। প্রথমবার যখন আল্লাহু আকবার বলল, বলার পরে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলার আগেই ঠিক ওই মুহূর্তেই তাকে ওই পাকিস্তানি সেনাবাহিনীর কেউ একজন গুলি করে তাকে মেরে ফেললো। তার মৃতদেহটা নিচে পড়ে গেল। এই দৃশ্যটা তার মনে হচ্ছিল, এবং সে ভাবতেছিল আজকেও কি এই দৃশ্যের পুনরাবৃত্তি হবে কিনা, অর্থাৎ তাকেও আজকে পাকিস্তানে ধরে নিয়ে যাকে মারবে কিনা, এই চিন্তাটা তার মধ্যে হচ্ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা সামনের দিকে আগায় যাই। আর তেমন কিছু তোমরা সবাই পড়েছো এটা বারবার, আমরা প্রশ্ন সলভ করবো আসলে, তখন দেখা যাবে। এরপর আমরা দেখলাম যে নুরুল হুদা যখন চলে গেলেন কলেজে, যে দেখলেন যে সেখানে প্রিন্সিপালের যে চেয়ার ছিল, সিংহাসন মার্কা চেয়ার, ওই চেয়ারের মধ্যে একটা মিলিটারি জাদরেল টাইপের পান্ডা বসেছিল, তাই না? আর হচ্ছে এই আমাদের নুরুল হুদা যখন রুমের মধ্যে ঢুকলেন, ঢুকতে ঢুকতে তখন হচ্ছে প্রিন্সিপাল বলছে, এই যে আমাদের চলে এসেছে মিস্টার হুদা, প্রফেসর ইন কেমিস্ট্রি। এরপর প্রফেসর ইন কেমিস্ট্রি বলার পরে জিবাই কামড় বললো, থুক্ক ভুল হয়ে গেছে মুরব্বী, উনি তো প্রফেসর না, লেকচারার ইন কেমিস্ট্রি। তার মানে আমাদের নুরুল হুদা হচ্ছে লেকচারার, মানে মাত্রই কলেজে ঢুকেছেন। তো এই যে এইরকম করার কারণে যে মিলিটারি পান্ডাটা বসেছিল সে খুব ক্ষেপে গেল। ক্ষেপে গিয়ে হচ্ছে ডক্টর আফাজউদ্দিনকে বলল, এই আপনি বেশি কথা বলেন কেন? এত পাকিস্তানিদের আমাদের আর্মিদের নিয়ে এত শায়রি টায়রি করতেছেন, আপনি কিন্তু সাবধানে থাকবেন, আপনার খুব বার বেড়ে গেছে, আপনাকে কিন্তু আমরা আজকে থেকে করা ওয়াচে রাখবো। তো এভাবে যখন কথা বলতেছিল প্রিন্সিপালের সঙ্গে, প্রিন্সিপাল তখন ভয় পেয়ে গেছে যে হায় হায় একটু ভালো করতে গিয়ে খারাপ হলো কিনা। তখন প্রিন্সিপাল ভয়ে তার চেহারার রং পাল্টে গেছে। কেউ বলতে পারবা যে ভয়ে প্রিন্সিপালের চেহারার রং কি বর্ণ ধারণ করেছে? তার চেহারার রংটা কি হয়েছিল ভয়ে? প্রিন্সিপালের চেহারার বর্ণ কি, কোন কালার হয়ে গেছিল? লাল, লাল, নীল, বেগুনি, একটু হলুদ বলো কেউ। নীল বলছে, বেগুনি বর্ণ ধারণ করেছিল, বেগুনি। ভয়ে তার চেহারা হয়ে গেছিল কি? বেগুনি। এখন মানুষের চেহারা তো ভয় পেলে কালো হয়ে যায়, তো প্রিন্সিপালের চেহারা কালো হলো না কেন? কারণ ছোট থেকে কালোই ছিল, এর চেহারাই ছিল কালো, সেখান থেকে সে হচ্ছে বেগুনি হয়ে গেছে ভয়ে আর কি। তো যাই হোক, এরপরে সে নুরুল হুদাকে অনেক জিজ্ঞাস করা হইলো, করার পর তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো। এর মধ্যে আরেকটা ঘটনা আছে, প্রিন্সিপাল আফাজ তিনি কিন্তু একজন শিক্ষককে আজকাল খুব সমীহ করে চলছেন। উর্দুর প্রফেসর আকবর সাজিদ তাকে খুব সমীহ তোয়াজ করে চলছেন। কেন? কারণ উর্দুর প্রফেসর, তার মানে সে উর্দু ভাষা জানে। উর্দু ভাষা জানার কারণে ওই পাকিস্তানি সরকারের কাছে তার একটু দাম ছিল ভালো, তাকে ওই যে পাকিস্তান সরকার খুব বেশি মূল্য দিত। তাই প্রিন্সিপাল হওয়ার সত্ত্বেও প্রিন্সিপাল ওই আকবর সাজিদের কাছে একটু মাঝে মধ্যে যাইতো, একটু দেখা সাক্ষাৎ করতো, একটু গল্প করতো, একটু এক্সট্রা সুবিধা নেওয়ার জন্য। এই প্রসঙ্গটাও আসে। তো নুরুল হুদাকে ধরে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে হচ্ছে চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো দুটো জিপে করে, তার সঙ্গে আব্দুস সাত্তার মৃধাকেও নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর নুরুল হুদাকে একটা রুমের মধ্যে রাখা হলো, তাই না? প্রথমে চেয়ারে রাখা হয়েছিল, এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমরা ওখানে চলে যাব। আচ্ছা, এখানে এই যে নুরুল হুদাকে নিয়ে যাওয়া হলো, তারপরে সে নুরুল হুদাকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করতেছিল। এখানে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মুনসুন। এটা তোমরা অনেকে পড়েছো যে রাশিয়ায় রাশিয়াতে যুদ্ধ করতে পারে নাই ওই সময় নাৎসি বাহিনীরা। তা কেন পারে না? হচ্ছে ওই সময় এত বেশি শীত ছিল যে ওই শীতের মধ্যে তারা অনেকে হয়েছে মারা মারা পড়ে গেছিল, বা ওদের অস্ত্রগুলো ঠিকঠাক মতো কাজ করে নাই, অর্থাৎ যুদ্ধে একটা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছিল।
মানে সমস্যার সৃষ্টি হয়েছিল। তো আমাদের বাংলা এই অঞ্চলটাও কিন্তু দেখো অনেক নদ নদীতে ভরপুর, এবং যখনই বর্ষাকাল হয় তখন কিন্তু প্রচুর পরিমাণ বন্যা হয়। তো ওই যে পাকিস্তান ওই অঞ্চলে যারা ছিল ওদের কিন্তু নদ নদী একটু কম। তোমরা হয়তো যারা জিওলজিক্যাল ব্যাপার স্যাপার জানো, পাকিস্তানের দিকে কিন্তু নদী কম। তো ওইদিকে মানুষজন এত পানির সঙ্গে পরিচিত ছিল না, ফলে তারা আমাদের বাংলাদেশে যখন আসলো তখন খুব বেশি এত নদীও পার হতে পারতেছিল না, আর যে পানিবাহিত বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়ে তার আসলে খুব ভালো মতো যুদ্ধ করতে পারে নাই, যেটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল, কারণ আমরা পানির মধ্যে বড় হয়েছি। সো এই জন্য এখানে বলা হয়েছে যে রাশিয়ার ছিল জেনারেল উইল্টার, আমাদের ছিল জেনারেল মুনসন, তাই না? আমাদের জন্য এটা যুদ্ধে খুব সাহায্য করেছিল। তো নুরুল হুদাকে ধরে কি জিজ্ঞেস করা হলো যে তোমাদের কলেজে কয়েকদিন আগে কয়েকজন কুলি এসেছিল, ছদ্মবেশী কুলি, মূলত তারা হচ্ছে মিসক্রিয়েন্ট। তারা কি নিয়ে এসেছিল? কয়েকটা আলমারি নিয়ে এসেছিল। তো এই আলমারি নিয়ে আসছিল, এদের সঙ্গে তুমি গোপনে গিয়ে একটা কথা বলেছো। কি কথা বলেছো বলো? ওরাই তো মিসক্রিয়েন্ট ছিল, তোমার কি ওদের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা? তখন সে বললো না, কুলিদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে কেন? আমি কলেজের শিক্ষক, আর তারা কুলি, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? নেভার। আমাকে প্রিন্সিপাল বলেছিল যে গিয়ে আলমারির মানগুলা চেক করতে, রঙের গ্রেডিং ঠিক আছে কিনা দেখার জন্য আমি গিয়ে জাস্ট এইটুকুই করেছি। তো ওদের সঙ্গে আমার গোপন কোনো আতাত নাই। প্রশ্ন হলো, ওই যে আলমারি নিয়ে এসেছিল, ও কয়টা আলমারি নিয়ে এসেছিল? ওটা একটা প্রশ্ন এখানে আসে, আমরা একটু দেখি আলমারি কনসেপ্টটা। এটা একটু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। একটু আলমারির তার হিসাবটা তোমাদের দেখাই দেই। মিসক্রিয়েন্টটা কলেজ, এই যে দেখো কিসের ছদ্মবেশে ঢুকেছিল? মিসক্রিয়েন্টটা কলেজে ঢুকেছিল হচ্ছে কুলির ছদ্মবেশে, তাই না? কে জানে তারা ধরা পড়েছে, নুরুল হুদার নাম বলেছে, অনেক কথাবার্তা হচ্ছে এখানে। কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, টিচারদের মধ্যে নুরুল হুদার নামই তারা বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকে বলে, তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে, তখন তো ঘোরতর বর্ষাকাল, তাই না? এটা কিন্তু আগের ঘটনা। ঢাকায় এবার বৃষ্টি হয়েছে খুব, রাত দিনের বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালে তো যুদ্ধ। তার বর্ষাকালে তো যুদ্ধ মানে কি? ওই যে পাকিস্তানের কথা বলা হচ্ছে, তার বর্ষাকালে খুব একটা ভালো যুদ্ধে পারদর্শিতা অর্জন করতে পারে না। এর মানে কি? স্টাফ রুমে কে একজন ফিসফিস করে বলেছিল বাংলার তো বর্ষাকাল সারা জানে না, এ বলেছিল, তাই না? আচ্ছা, যাই হোক, এরপরে দেখো আমাদের নুরুল হুদাকে নিয়ে মোট আলমারি 10টা আলমারি ছিল, মোট 10টা আলমারি, মোট 10টি। এখন নুরুল হুদাকে নিয়ে যাওয়া হলো, গল্পের মূল প্রেক্ষাপট, নুরুল হুদাকে নিয়ে যাওয়ার পরে কি করা হলো? একটা জায়গাতে বসানো হলো, তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এরপর সে যখন সে উত্তর দিচ্ছিল না, তাকে হচ্ছে হাত পা বেঁধে উপরে আংটার সঙ্গে ঝুলিয়ে দিয়ে তাকে মারা হচ্ছিল। এখন ওই যে মারতেছিল, মারার সময় এগুলো তার কাছে স্রেফ উৎপাত মনে হচ্ছিল। কেন? দেখো, প্রথম দিকে সে ছিল ভীতু, এটাই হচ্ছে এই গল্পের টুইস্ট। প্রথম দিকে সে ছিল ভীতু, তার মধ্যে এখন সে হয়ে গেছে কি? এখন সে হয়ে গেছে সাহসী। এখন সে হয়ে গেছে সাহসী। এই যে ভীতু থেকে সাহসী হওয়ার এই যে জার্নি, এই জার্নিটার নিয়ামক হিসেবে কাজ করছে কে? ওই যে প্রতীকী যেই রেইনকোট, রেইনকোটটা এখানে এই সাহসের সঞ্চালনটা ঘটিয়েছে। এই প্রতীক অর্থে এই রেইনকোট হচ্ছে একটা চেতনা। কিসের চেতনা? দেশপ্রেমের চেতনা। রেইনকোট একটা প্রতীক যার মাধ্যমে দেশপ্রেমের চেতনা, ভীতু একজন মানুষ নুরুল হুদাকেও সাহসী একজন দেশপ্রেমিক সৈনিকে পরিণত করছে। ওনাকে হয়তো প্রশ্ন করতে পারে শেষ মুহূর্ত পর্যন্ত, ভাই আসলে কি মিসক্রিয়েন্টদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা? ছিল কিনা এটা নিয়ে আসলে কোনো কংক্রিট কোনো উত্তর নাই। কেউ বলে ছিল, কেউ বলে ছিল না। এটা তো তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে না, ওটা নিয়ে কোনো প্রশ্নও নাই। যদি বলে যে ছিল কি ছিল না, তোমার পক্ষে যুক্তি দাও, তোমার যেটা মনে হয় তার পক্ষে যুক্তি দিয়ে লিখে দিবা, এই কনসেপ্ট আর কি এটা। আচ্ছা, এখানে এগুলা কথাবার্তা শেষ, আমরা এখন প্রশ্ন একটু সলভ করব। মিসক্রিয়েন্ট মানে কি বোঝানো হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। খ নম্বর প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার ও তার সেনাবাহিনী এই শব্দটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করতেন। হ্যাঁ, আচ্ছা, এগুলা সব তোমরা জানো। কিসিঞ্জার সাহেবটা একটু গুরুত্বপূর্ণ, দেখো হেনরি কিসিঞ্জার ছিলেন মূলত একজন জার্মান বংশোদ্ভূত আমেরিকান শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কূটনীতিবিদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছিল সেই সময়। তখন তিনি কি বলেছিলেন যে পাকিস্তানের কি চলছে তাদের ইন্টারনাল অ্যাফেয়ার, ভিতরে ঘটনা, আমরা ওখানে গিয়ে কি করব। এখনো কিন্তু এরকম হয় যে যে কোনো দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে আমি বলি না যে একটু জাতিসংঘের মাধ্যমে তদন্ত করা হোক। তো ওই সময় যে ওরা যদি আমাদের হেল্প করতে ভালো হতো, কিন্তু তখন তো ওই যে আমেরিকা তো ছিল পাকিস্তানের পক্ষে, তাই তারা বলছে যে এই বিষয়গুলো কি হয়েছে আমরা জানি না, এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়, তারা যা ইচ্ছা করুক। এটা কে বলেছিল? এই যে কিসিঞ্জার সাহেব এটা বলেছিল। আচ্ছা, এখানে তোমরা কি কি পড়বা বেশি গুরুত্বপূর্ণ, জাদরেলটা একটু দেখো। জাদরেল হচ্ছে একটা ইংরেজি থেকে আসা শব্দ, জেনারেলকে মূলত জাদরেল বলা হয়। এরপরে হচ্ছে
এগুলা সব তোমরা জানো। আমরা একটা সৃজনশীল প্রশ্ন একটু দেখি, হ্যাঁ, দেখি এখানকার কনসেপ্ট আমাদের মিলে কিনা। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বসতে উজাড় হলো, বলছে রিক ওয়েললেসের রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটায় ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে এই স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তার মানে বুঝতে পারছি এখানে স্বাধীনতার আহ্বান, মুক্তির আহ্বান, স্বাধীনতার আহ্বান ফুটে উঠেছে এবং ওই স্বাধীনতার আহ্বানের পিছনে কিছু আত্মত্যাগ, কিছু আত্মত্যাগের চিত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ দেখো কত মানুষজন, এই যে বলছে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তবিটায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা কুকুর আত্মনাদ করছে। মানে ওই বাড়িতে যত লোকজন ছিল সবকিছু মারা গেছে, একটা কুকুর ওখানে স্রেফ দাঁড়ায় আছে, মানে একটা ধ্বংস হয়ে গেছে একটা পরিবার। একটা দেখো ছোট অবুঝ শিশু তার বাবা মার লাশের উপরে হামাগুড়ি দিচ্ছে, উপরে সবাই মারা গেছে অবুঝ শিশুটা ছাড়া। তাহলে এখানে যুদ্ধ এবং যুদ্ধের যে স্যাক্রিফাইস, যে আত্মত্যাগ, ওইটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। তাহলে মিলিটারি পান্ডা কোথায় বসেছিল? ওই যে প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে, তাই না? প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে এখানে ছিল হচ্ছে মিলিটারি পান্ডাটা বসেছিল। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে রেইনকোটের উপরে। কখন এটা? ওই যে যখন মারতেছে ওকে, নুরুল হুদাকে যখন মারতেছে তখন তাকে লাগতেছে না। কি মনে হচ্ছে? ওই যে রেইনকোটের উপরে বৃষ্টি পড়লে যেমন টপ টপ শব্দ হয় একটা। অর্থাৎ এখানে এটার একটা বলতে লেখক কি বুঝিয়েছেন, এটা যদি আমি এক কথায় একটা উত্তর লিখি তাহলে এখানে আমরা দেখবো যে তার মধ্যে চেতনা, তোমার হচ্ছে চেতনার একটা জাগরণ ঘটেছে। আমি বলতে পারি এরকম তার মধ্যে চেতনার দেশপ্রেমের চেতনার জাগরণ ঘটেছে। এক একজনের উত্তর এক এক রকম হইতে পারে। আমি হলে এরকম লিখতাম যে দেশপ্রেমের চেতনার জাগরণ, অর্থাৎ নুরুল হুদার মধ্যে দেশপ্রেমের চেতনার জাগরণ ঘটেছে, তাই উক্ত লাইনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তার উপর অত্যাচার করার পরে সে অত্যাচার তাকে অত্যাচারিত, মানে অত্যাচারের মতো মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কারণ সে দেশপ্রেমিক হয়ে গেছে, দেশের জন্য সেটুকু করতেই পারে। উদ্দীপকের সাথে রেইনকোট গল্পটি কোন দিকে সাদৃশ্য রয়েছে? এই যে বললাম, এইটা যুদ্ধের সময় যে কি পরিমাণ স্যাক্রিফাইস করতে হয়েছে, ওই স্যাক্রিফাইস একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, স্বাধীনতাকে পাওয়ার জন্য বাঙালি সাধারণের আত্মত্যাগী উদ্দীপক এবং রেইনকোট গল্পের মূল প্রতিপাদ্য মন্তব্যটি যত যাচাই করো। তোমাকে বলো এটা কি একমত নাকি তুমি দ্বিমত? আমি হলো তো একমত, অবশ্যই ভাই আমি হচ্ছে একমত। সো এখন এর আলোকে আমি এখানে উত্তর লিখবো। এই হচ্ছে এটার মূল বিষয়। আর এটা এখন কিছু ক নাম্বার প্রশ্নের উত্তর দেখো। রেইনকোট গল্প কত সালে প্রকাশিত হয়? তোমরা আমার সঙ্গে একটু লেখার চেষ্টা করো, কমেন্ট বক্সে লেখো। এটা আমরা একটু আগে পড়েছিলাম। রাশিয়া ছিল যেটা, ওইটা আমাদের ছিল যেটা মূল ব্যাখ্যা তো করে দিছে। এখানে বোঝানো হচ্ছে প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ যেখানে রাশিয়ায় তারা হচ্ছে যুদ্ধে জয়লাভ করেছিল, বা রাশিয়ার একটা প্রাকৃতিক বিরূপ পরিবেশের কারণে সেখানে বাহিরের শক্তি নাৎসি বাহিনী সেখানে ভালো কিছু করতে পারে নাই। আমাদের এখানে বর্ষাকালের কারণে পাকিস্তানিদের কি হয়েছিল, মানে অসুবিধা হয়েছিল। এটা আমাদের জন্য একটা অনুকূল পরিবেশ ছিল, কিন্তু বিপক্ষের জন্য প্রতিকূল পরিবেশ ছিল। এটাই মানে বোঝানো হয়েছে এখানে। 1995। ওকে, 1995। রেইনকোট গল্পে আসমা কে? আসমা হচ্ছে আমাদের গল্প কথক, যে সেই গল্প কথকের স্ত্রী। রেইনকোট গল্পের গল্প কথকের নাম কি? আমরা জানি হচ্ছে নুরুল হুদা। রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি? আকবর সাজিদ। রেইনকোট গল্পে প্রিন্সিপালের পিয়নের নাম কি? ইসহাক মিয়া। প্রিন্সিপালের মতে পাকিস্তানের শরীরে কাটা কি? শহীদ মিনার। রেইনকোট গল্পে উল্লেখিত প্রিন্সিপালের নাম কি? ডক্টর আফাজ। নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? রসায়নের বা কেমিস্ট্রির শিক্ষক ছিলেন। রসায়ন লিখলেও হবে, কেমিস্ট্রি লিখলেও হবে। ওকে, রেইনকোট গল্পে ইসহাক মিয়াকে প্রিন্সিপালের পিয়ন, প্রিন্সিপালের পিয়ন। অফিসের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল? এইটা একটু বলো তো, পারো কিনা দেখি। অফিসের জন্য কয়টা আলমারি কেনা হয়েছিল? যেহেতু এই পড়ার মধ্যে আমি বলি না এটা। সাবাস, কেকা তো সব দিয়ে দিছো। অফিসের জন্য 3টি, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য 2টি করে, ইংরেজির জন্য 1টি। সাবাস। অফিসের জন্য কিনা হয়েছিল কয়টি? 3টি। সব মিলে 10টি, অফিসের জন্য হচ্ছে 3টি। ঠিক, এটা একটু জেনে রাখবা। প্রিন্সিপাল কাকে তোয়াজ করেন? ওই যে উর্দুর প্রফেসর আকবর সাজিদকে খুব তোয়াজ করেন। মিসক্রিয়ান্ট শব্দের অর্থ কি? দুষ্কৃতিকারী, তাই না? ওকে, ও আফি কহ সাকতা উক্তিটা কার? এটা কে বলেছে? ইসহাক মিয়া বলেছে। ইসহাক মিয়া যখন জিজ্ঞেস করলো যে কিভাবে হইলো এটা, কি হয়, কে বোমা টোমা মারলো, তখন ইসহাক মিয়া বলছে আপনি বলতে পারবেন, আমি আবার কেমনে বলবো। রেইনকোট গল্পটি কার লেখা? রেইনকোট গল্পটি হচ্ছে আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। ওকে, অনুধাবনমূলক প্রশ্ন, আমি জ্ঞানমূলক উত্তরগুলো লিখে দিচ্ছি এখানে দেখো। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা, এই কথার তাৎপর্য লেখো। তার মানে মিলিটারি ক্যাম্প এবং প্রিন্সিপালের বাড়ি একই জায়গাতে অবস্থিত।
এখানে কি লিখতে হবে? একই জায়গাতে অবস্থিত, অবস্থান। এখানে অবস্থানটা প্রকাশ পেয়েছে যে প্রিন্সিপালের বাড়িতে অ্যাটাক করা মানে ওই পাকিস্তানিদের ক্যাম্পে অ্যাটাক করা, কারণ দুটার স্থান সেম জায়গাতেই ছিল। রেইনকোট গল্পে ইসহাক মিয়ার দাপট বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। কারণ ইসহাক মিয়া এখন উর্দুতে কথা বলে। ইসহাক মিয়া উর্দুতে কথা বলে কারণ আবার তার পূর্বপুরুষের একটা বিষয় আছে, সেই পূর্বপুরুষ আগে ওই দিল্লির খান মানে হচ্ছে ওই পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ত কোন একটা ব্যক্তি ছিল, সেজন্য এখন তার কি হয়েছে, কথার দাপট বেড়ে গিয়েছে। রাশিয়া ছিল জেনারেল উইন্টার আমাদের মূল সুল। উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে আমরা বলবো প্রাকৃতিক প্রতিকূলতা। প্রাকৃতিক প্রতিকূলতা যা আমাদের সাহায্য করেছিল, যা আমাদের সাহায্য করেছিল। এই হচ্ছে আর জ্ঞানমূলক উত্তর। হ্যাঁ, এগুলো হলো পাকিস্তান শরীরে কাটা। কোন প্রসঙ্গে বলা হয়েছে? ওই শহীদ মিনারের প্রসঙ্গে বলা হয়েছে, শহীদ মিনার, তাই না? এরপরে হচ্ছে রেইনকোট গল্পের উপর, রেইনকোটের উপর চাবুকের বাড়ি নুরুল হুদার কাছে স্রেফ উৎপাত মনে হচ্ছে কেন? কারণ যে আগেরটার উত্তরের মতো তার মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত হয়েছে, তার মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত হয়ে গেছে, এই জন্য আর কি। প্রিন্সিপাল মিসকিনের পতন কামনা করে কেন? কারণ প্রিন্সিপাল চাচ্ছিল পাকিস্তানের মঙ্গল কামনা করে, সে এই জন্য সে পাকিস্তানের মঙ্গল কামনা করে, পাকিস্তানপন্থী লোক ছিল সেই জন্য। পাকিস্তানিরা সিচুয়েশন নরবরে রেডি টেবিল প্রচার করে চালাচ্ছিল কেন? আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম যে বাহিরের কাছে, বিদেশে বা হচ্ছে দেশের বাইরে সবার কাছে এই প্রচার বন্ধ করার জন্য, মানে তারা এই অপপ্রচার চালাচ্ছিল এই কারণেই যে আমাদের এখানে কি পরিমাণ শোষণ হচ্ছে এটা যেন বহির্বিশ্বে না যায়, এটা যেন বহির্বিশ্বে না যায়। এটাকে তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারো, এভাবে লিখতে হবে যে বহির্বিশ্বে ভাব অক্ষুণ্ণ রাখার জন্য, তাই নিজেদের ভাব মূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য তারা এই কাজটা করেছিল। তারপরে দেখো, ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটের তাপে গরম হয়ে ওঠার কারণ কি? রেইনকোটের তাপ বলতে বোঝানো হচ্ছে কি? এই রেইনকোট থেকে চেতনা, তাপ মানে চেতনা। রেইনকোট যেখানে যেখানে পাবা সেইটা তখন চেতনা হিসেবে কাজ করবে, অর্থাৎ রেইনকোট পাবো সে দেশপ্রেমিক হয়ে উঠলো, যার কারণে ওই যে ঠান্ডা হাওয়াটাও তার কাছে কি হচ্ছে, গরম মনে হচ্ছে। দেশে একটা কলেজে শহীদ মিনার অখ্যাত নাই, কারণ এই শহীদ মিনারকে তারা কি মনে করতো, পাকিস্তানের শরীরে কাটা মনে করতো, সে কারণে তাদের প্রথম লক্ষ্যবস্তু হিসাবেই এই শহীদ মিনারটা চলে আসছে। হ্যাঁ, কিছু এমসিকিউ আছে, এমসিকিউ আমরা দেখবো। ক্লাসটা অনেক বড় তো আমাদের দ্রুত একটু শেষ করতে হবে আর কি, উপায় নেই, তাই অনেক সময় নিয়ে ফেলছি, এখন একটু দ্রুত আগাইতে হবে আমাকে। আখতারুজ্জামান ইলিয়াস তার রেইনকোট গল্পে কোন বিষয়টি তুলে ধরেছেন? তারা তো কি তুলে ধরেছেন এখানে? পাকিস্তানের নির্যাতন, গেরিলা তৎপরতা, নুরুল হুদার দেশপ্রেম নাকি রাজাকারদের অত্যাচার? নুরুল হুদার দেশপ্রেম, এটা হচ্ছে মূল বিষয়, মূলটাকে তিনি এখানে তুলে ধরেছেন। লেখক হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের বিশেষত্ব কি? তিনি লেখার গুণগত উৎকর্ষ সাধন করেছেন। তিনি লিখেছেন কম, কিন্তু লেখার মধ্যে গুণগত মান ছিল। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের জার্মান বাহিনী রাশিয়া আক্রমণ করে মস্কোর দ্বার প্রান্তে চলে আসে, কিন্তু প্রচন্ড শীত আর বরফে বিপর্যস্ত হয়ে তারা পরাজয়ের মুখে পড়ে। উদ্দীপকে জার্মান বাহিনীর প্রচন্ড শীত আর বরফে বিপর্যস্ত হওয়া রেইনকোট গল্পের মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশে কোন ঋতুর কথা মনে করিয়ে দেয়? আমাদের মনসুন, আমাদের বর্ষার কথা মনে করিয়ে দেয়। উপযুক্ত ঋতু রেইনকোট গল্পে কিভাবে জেনারেল এর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল? কিভাবে বলতো? দেখো, শত্রুকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে, অর্থাৎ ওই পরিস্থিতিতে শত্রুরা আসলে খুব ভালো একটা মানে সবকিছু সেরে উঠতে পারে নাই, বিপদের মধ্যে পড়ে গেছিল এই জন্য। রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? উইন্টার কোনটার? রাশিয়ার কথা বলা হচ্ছে। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কের দানবের মতো চিৎকার করতে করতে, উদ্দীপকের রেইনকোট গল্পের সাদৃশ্য বিষয় কোনটি? দেখো তো কোনটি হবে। এখানে গ্রেনেড ছোড়া বিষয় আছে, মুক্তিযুদ্ধের সময় আছে, সালাম এবং বরকতের প্রসঙ্গ নাই, তার উত্তর হবে হচ্ছে 1 এবং 2। তারপর হচ্ছে উদ্দীপকে কোন বিষয়টি রেইনকোট গল্পের সঙ্গে মিল পাওয়া যায়? কোনটা বিষয় দেখো তো, ওখানে হচ্ছে জলপাই রঙের ট্যাঙ্কের কথা আছে, ট্যাঙ্ক। আমরা ক্র্যাকডাউনের রাতে ট্যাঙ্কের হুঙ্কারের কথা পেরেছিলাম, মানুষ মেরে ফেলার কথা এখানে নাই, বাড়িঘর জ্বালাতে কথাও নাই, মুক্তিযুদ্ধের গেরিলা যুদ্ধের কথাও নাই, উত্তর হবে হচ্ছে এ, ক্র্যাকডাউন রাতে ট্যাঙ্কের হুঙ্কার। রেইনকোট গল্পে মুয়াজ্জিন নেই,
মুয়াজ্জিম যেই দিন মারা যায় সেই দিন রাতে নুরুল হুদার ঘুম না হওয়ার কারণ কি? বাইরে প্রচন্ড ট্যাঙের হুঙ্কার ছিল, হ্যাঁ ঠিক কথা। মেশিন গানের প্রচুর আওয়াজ ছিল, হ্যাঁ ঠিক কথা। মানুষের কাতরানিও ছিল, হ্যাঁ ঠিক কথা। তাহলে উত্তর হবে হচ্ছে 1, 2 এবং 3। রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? তিনি কেমিস্ট্রি লেকচারার ছিলেন। মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল। রেইনকোট উক্তিটা কার? ওই যে বাচাল টাইপের একটা দোকানদার ছেলে ছিল, ওই দোকানদার ছেলেটার। আমরা এখন 18 বছর বয়স কবিতায় যাব। কবিতাটা আমি জাস্ট রিডিং পড়বো, আমি তোকে মূল কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। এই কবিতায় 3টা বিষয় আছে। এই পুরা কবিতাকে আমি 3 ভাগে ভাগ করি। ধরো এটা একটা ভাগ, 3টা বক্স যদি বানাই, এই কবিতার 3টা বক্স, এইটা একটা বক্স। প্রথম বক্সে আছে হচ্ছে 18 বছর বয়স বা এই যে তারুণ্য যেটা, হ্যাঁ এই যে প্রথমে আছে হচ্ছে তারুণ্যের ইতিবাচক দিক, তারুণ্যের ইতিবাচক দিকের বর্ণনা আছে। এরপরে ওই তারুণ্যের কিছু নেতিবাচক বা বিপদ সংকুল দিকও আছে, সেটা বর্ণনা করা আছে। এবং শেষে গিয়ে কবি নেগেটিভ হোক আর পজিটিভ হোক, তিনি এই তারুণ্যকেই আহ্বান জানিয়েছেন। প্রশ্ন হলো 18 বছর বয়সে যখন তুমি সিকিউ প্রশ্ন লিখবা, তখন কনসেপ্টটা লিখবা হচ্ছে তারুণ্যের আলোকে, তারুণ্য। আর যদি এমসিকিউ এ আসে, তখন তুমি এখানে বয়স সন্ধিকাল লিখবা। কারণ কি, কোন সময় কথা উল্লেখ করা আছে এখানে প্রশ্ন থাকলে উত্তর দিবা হচ্ছে বয়স সন্ধিকাল। কেন ভাই বয়স সন্ধিকাল দিব? তুমি তার পাঠ পরিচিতি বের করে দেখো, ওখানে লেখা আছে 18 বছর বয়স কবিতাটি বয়স সন্ধিকালের বৈশিষ্ট্য এখানে ফুটে উঠেছে। কিন্তু মূলত তারুণ্যের জয়গান এখানে গাওয়া হয়েছে। দুটো কনসেপ্ট, সিকিউ আসলে তারুণ্যের আলোকে উত্তর করবা, আর এমসিকিউ আসলে বয়স সন্ধিকাল আলোকে উত্তর করবা। আমরা প্রথম দিকে যেটা পড়বো সেখানে তারুণ্যের ইতিবাচক দিক আমরা পাবো, তারুণ্যের হচ্ছে ইতিবাচক দিক পাবো, পরে নেতিবাচক দিক, এবং শেষে গিয়ে কবি তারুণ্যকেই আহ্বান করছেন, সেটা ভালো হোক আর খারাপ হোক। ওকে, এটা লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য। বাংলা সাহিত্যে যাকে বলা হয় কিশোর কবি, বাংলা সাহিত্যের কিশোর কবি, এটা হচ্ছে তার একটা উপাধি। তিনি মাত্র 21 বছর বেঁচে ছিলেন, তোমরা জানো। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে, সেটা তোমাকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। দেখো এই যে এই অংশটা, তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকায় কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যু পূর্বদের সম্পাদকের দায়িত্ব পালন করেন। তারা মাত্র 21 বছর বেঁচে ছিলেন, মানে 20 বছর বয়সে তিনি একটা পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছে। ভাবা যায়? আর তোমাদের বয়স প্রায় ধরো 20-এর কাছাকাছি যাচ্ছে, আমার বয়স তো 25-26 হয়ে গেছে। কিসের পত্রিকায় কোনো একটা লেখাও ছাপাইতে পারি নাই, আর তিনি পত্রিকায় হচ্ছে একজন সম্পাদক ছিলেন। কি লেভেলের মানুষ! তিনি এক ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি সমাজতান্ত্রিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, হ্যাঁ সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন, যাকে বলা হয় হচ্ছে বাম ধারার রাজনীতি। মনে রাখো, তিনি সোশ্যালিস্ট পার্টির জন্য কাজ করতেন, সাম্যের অধিকারের জন্য কাজ করতেন। এই জন্য এই যে তিনি যেহেতু সমাজতান্ত্রিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাই সবসময় একটা বিরোধিতা করতেন একটা পার্টির ভার্সেস, তাকে বিরোধী ছিল, সেটা তিনি ফ্যাসিবাদের বিরোধী ছিলেন সবসময়, ফ্যাসিবাদ বিরোধী ছিলেন। তিনি অলওয়েজ ফ্যাসিবাদ বিরোধী ছিলেন। তার প্রমাণ পাওয়া যায়, তিনি ফ্যাসিবাদ বিরোধী একটা সংঘ ছিল, ফ্যাসিবাদ বিরোধী তার একটা ক্লাব ছিল, সেই ক্লাবের পক্ষ হয়ে তিনি একটা বই সম্পাদনা করেন। সেই ক্লাবের পক্ষে তিনি একটা বই সম্পাদনা করেন, যেই সম্পাদনার বইটার নাম ছিল হচ্ছে আকাল। এটা তার গুরুত্বপূর্ণ একটা কবিতার বই। মনে রাখো, আকাল কিন্তু তার লিখিত কবিতার বই না, সম্পাদিত কবিতার বই। অর্থাৎ বিভিন্ন কবিতাকে একসঙ্গে করে নিয়ে তিনি একটা বইয়ের মধ্যে পেস্ট করে দিয়েছিলেন, যার নাম ছিল আকাল। কিসের জন্য লিখেছিলেন? এই যে ফ্যাসিবাদ বিরোধী লেখক সংঘ ছিল একটা, ওই সংঘের পক্ষে তিনি এই বইটাকে সম্পাদনা করেছিলেন। এছাড়া তার গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস মনে রাখো, তার মায়ের নামটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ এমসিকিউ আসে, সুনীতি দেবী। তার মায়ের নাম হচ্ছে সুনীতি দেবী এবং বাবার নাম হচ্ছে নিবান ভট্টাচার্য। সব লেখকের বাবা মার নাম গুরুত্বপূর্ণ না, কিন্তু ইনার বাবা মার নাম গুরুত্বপূর্ণ, একটু মনে রাখো। দেখো, তিনি যে বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, আমি এগুলো বলে দিচ্ছি, আশা করি সহজ করে হয়তো বুঝতে পারবা। তার কবিতার বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লেখাই লিখেছেন। মানে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিকামী বাঙালির মন বিশেষ, এই যে তিনি তো মুক্তিযুদ্ধের সময় তার বেঁচে ছিলেন না, তিনি হচ্ছে বিদ্রোহী। একটা জিনিস দেখো, এনার মধ্যে কিন্তু নজরুলের প্রভাব বিদ্যমান, এটাও গুরুত্বপূর্ণ জিনিস। নজরুলের প্রভাব, নজরুলের প্রভাব বিদ্যমান আছে কার মধ্যে? সুকান্ত ভট্টাচার্যের মধ্যে। দুজনেই বিদ্রোহী জিনিস লিখেছেন, এবং তার লেখা এই কবিতাগুলো আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিকামী বাঙালিদের মনে বিশেষ সাহস জুগিয়েছে। গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে, আসলে অনেকে হয়তো পারবে না। বলতে পারে তোমার বইয়ের বা তোমার পঠিত কোন কবির লেখা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছিল? উত্তর হবে ভাই হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তার বিখ্যাত
কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই পূর্বাভাস, এগুলো তোমরা পাবা। দেখো ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে তিনি আকাল নামে একটা গ্রন্থ কি করেছিলেন, সম্পাদনা, নোট লিখেন নাই, সম্পাদনা করেছিলেন, গুরুত্বপূর্ণ। মাত্র 21 বছর বয়সে মারা গিয়েছিলেন। ওকে, 18 বছর বয়স কোথায় যাচ্ছে আমি পড়ি একবার। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়স দুঃসহ, সহ্য করা যায় না। কি দেখে সহ্য করা যায় না? অন্যায় অত্যাচার দেখে তারা সহ্য করতে পারে না। অন্যায় এবং অত্যাচার দেখে 18 বছর বয়সের পোলাপানে সহ্য করতে পারে না। তারা স্পর্ধায় একটা রিস্ক নিয়ে ফেলে, কি করে, মাথা তুলে ফেলে। অর্থাৎ যেখানে সবাই মাথা নত করে সেই জায়গাতে 18 বছর বয়সের পোলাপানরা মাথাকে উঁচু করে ফেলে। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি। তার মানে এই সময় মানুষ অসম্ভবকে সম্ভব করার একটা প্রয়াস পায়। 18 বছর বয়সে ডিয়ারিং হয় ছেলেপেলে, কি আমাদের ভাষায় বলতে গেলে ডিয়ারিং হয়ে যায়। তাই এটা ভালো গুণ। 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা। এই পাথর বাঁধা মানে অনেক বিপদ, এখানে বাধা মানে বিপদ বোঝানো হচ্ছে। তাহলে বড় বড় বিপদগুলোকে 18 বছর বয়স পায়ের মানে হচ্ছে তোমার পায়ের আঘাতে সেগুলোকে কি করে দেয়, তছনছ করে দেয়, সেখান থেকে বের হয়ে চলে আসে। অর্থাৎ এই বয়স কোনো বাধার কাছে তার মাথা নত করবে না বা থেমে যাবে না। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। তাহলে এই বয়সে কেউ মাথা নিচু করে না বা কোনো বিপদে পড়ে সে কান্নাকাটি করে না, কাঁদে না, সে বরং কি করে, আরো শির উঁচু করে, ওই যে শির নিহারি আমারই নজরুলের মতো করে সে শির উঁচু করে সামনের দিকে এগিয়ে যায়। এ বয়স জানে রক্তদানে পূর্ণ। এই রক্তদান দুটো কনসেপ্টকে বুঝায়। একটা হচ্ছে রক্তদান বলতে আত্মত্যাগ বুঝায়, আত্মত্যাগ, হ্যাঁ, অর্থাৎ 18 বছর বয়সে তারা আত্মত্যাগ করতে পারলে বাঁচে। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে এই সময় ব্লাড ডোনেশন বা রক্তদানকেও তারা পুণ্য হিসেবে কল্পনা করে। হ্যাঁ, তা যাই হোক, 18 বছর বয়সে রক্তদান করা বা কোনো অধিকার আদায়ের জন্য যদি তারা জীবন দিতে হয়, এটাকে তারা পুণ্য হিসেবে কল্পনা করে। এবং দেখো এ বয়স ছোটে বাষ্পের বেগে স্টিমারের মতো, গুরুত্বপূর্ণ লাইন, এমসিকিউ আসে এটা। তাহলে এই বয়স কিসের মতো যায়, বাষ্পের বেগে চলে। কিসের মতো চলে, স্টিমারের মতো, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, সামনে থেকে এগিয়ে যায়, মানে তাকে থামানোর মতো কোনো বান্দা এখানে নাই। প্রাণ দেওয়া নেওয়া ঝুঁটে থাকে না শূন্য, অর্থাৎ প্রয়োজনে সে মারতে পারে আবার মরতেও পারে। প্রয়োজনে সে মারতে পারে মরতেও পারে। প্রাণ দেওয়া নেওয়া জুড়ে থাকবে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। ভাই সপে আত্মাকে শপথের কোলাহলে মানে কি, দৃঢ় সংকল্প। তার আত্মাকে সে সমর্পণ করছে কোথায়, শপথের কাছে, শপথের কোলাহলে। একবার শপথ করছে মানে সে সেখান থেকে আর পিছু হটবে না। অর্থাৎ তার দৃঢ় মনোভাব এখানে ফুটে উঠেছে। 18 বছর বয়সের ছেলে মেয়েদের মনের মধ্যে যে একটা দৃঢ় মনোভাব, দৃঢ় প্রতিজ্ঞা থাকে, সেটা এখানে দেখা যাচ্ছে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। কেন অসহ্য যন্ত্রণা, ওই যে আবার সেম কনসেপ্ট, অন্যায় অত্যাচার দেখে তারা সহ্য করতে পারে না। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। নেতিবাচক দিক শুরু হয়ে গেছে। নেতিবাচক বলতে আমি বুঝাচ্ছি মূলত এই বয়সে যে রিস্ক গুলা, ডেঞ্জার গুলা শুরু হয়ে গেছে। এই বয়সে অনেক সময় কানে কি আসে, মন্ত্রণা আসে। এই মন্ত্রণা বলতে মূলত কুমন্ত্রণাকে বোঝানো হয়েছে ভাই, বুঝছো? এই মতো ভালো মন্ত্রণা, কুমন্ত্রণা। 18 বছর বয়সে অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স করার জন্য ছেলেদের কানে মেয়েদের কানে অনেক সময় খারাপ কুমন্ত্রণা আসে এবং তারা সেখানে না বুঝে হয়তো পড়ে যায়। তাই বলা হচ্ছে 18 বছর বয়সে প্রাণ তীব্র আর প্রখর। কেন, এ বয়সে কানে আসে অনেক মন্ত্রণা বলতে কুমন্ত্রণা বোঝানো হচ্ছে। 18 বছর বয়স দুর্বার মানে খুব গতিহীন, মানে গতিশীল, সব সময় চলে, এদের গতিকে আটকানো ইম্পসিবল। পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, পথে প্রান্তরে ছুটায় বহু তুফান বিভিন্নভাবে। সে অলিক কিছুকে খোঁজার জন্য অন্যায়ের বিরুদ্ধে রাজপথে, যে পথে প্রান্তরে বহু তুফান ছুটায় বলতে এই যে তোমার অধিকার আদায়ের জন্য রাজপথেও কিন্তু তার তুফান ছুটাইতে পারে, এটা এখানে বর্ণনা করা হচ্ছে। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এই হাল মানে কি, এই হাল মানে হচ্ছে ভারসাম্য। অর্থাৎ দুর্যোগের মধ্যে কিন্তু ভারসাম্য ঠিক রাখা কঠিন। এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল সম্ভবত 23-24 সেশনের একটা প্রশ্ন। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, হার বলতে বোঝানো হচ্ছে দুর্যোগে যেরকম ভারসাম্য ঠিক রাখা খুব কঠিন, তো 18 বছর বয়সের পোলাপানদের আসলে ওই সময়টা নিজেদের ভারসাম্য ঠিক রাখা খুবই কঠিন। কারণ জীবনের সবচেয়ে খারাপ জীবনের সবচেয়ে ওর্স সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু 18 বছর বয়সে পোলাপানরাই যায়। তারা অনেক কিছু জানে না, না জেনে তাদের জীবনটা কিন্তু অনেক সময় এলোমেলো হয়ে যায়। ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। ভাই এই ক্ষত বিক্ষত সহস্র প্রাণ কেন হয়, হতাশার কারণে হয়। এই বয়সে আমাদের মধ্যে অনেক হতাশা কাজ করে। এই ক্ষত বিক্ষত হওয়া বলতে বোঝানো হচ্ছে আমাদের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়, আমরা অনেক কষ্ট পাই, হতাশ হয়ে যায় অনেক কিছুতেই। দেখো বলছে 18 বছর বয়সে আঘাত আসে। এই 18 বছর বয়সে আঘাত আসে কিভাবে আসে, অবিশ্রান্ত একের পর এক আঘাত তোমার উপরে আসতে যাচ্ছে। নতুন একটা জীবনের স্টেজে তুমি পদার্পণ করেছো, এখানে একের পর এক আঘাত আসতেই থাকে, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, ওই যে হতাশার দীর্ঘশ্বাস, তখন এই বয়স কাঁধে বেদনায় থরথর। তেমন 18 বছর বয়সে যেরকম ইতিবাচক দিক আছে, আবার কিছু দুর্বল দিকও আছে। প্রথমে আমি বলেছিলাম ইতিবাচক দিক, পরে এখন আমরা আলোচনা করতেছি এগুলো হচ্ছে দুর্বল দিক, রিস্কের দিক।
তারপরেও এই যে কবি এখন কি করছেন, কবি বলছেন না আমার এই 18কেই লাগবে, এই 18 ছাড়া দেশের উন্নতি করা সম্ভব নয়। কবি বলছেন তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যুগে আর ঝড়ে। কবি বলছেন তারপরে আমি 18 জয়ধ্বনি শুনেছি, যতই বিপদ হোক না কেন 18 কখনো কি হয় না, দমে যায় না, একেবারে একে নিঃশেষ করা যায় না। এই বয়স যতই দুর্যোগ হোক, যতই ঝড় হোক, তার মধ্যেও সে টিকে থাকতে জানে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। বিপদ যেখানেই হবে সবার আগে কে এগিয়ে যায়, এই 18 বছর বয়সে এগিয়ে যাবে, কারণ সে নতুন কিছু করার চেষ্টা তার মধ্যে আছে, তবু সে নতুন কিছু তো করে। বুঝেছো? এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এদেশে এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। অর্থাৎ কবি শেষে তারুণ্যের আহ্বান জানিয়ে এই কবিতাটা শেষ করলেন। তো এই কবিতা থেকে সিকিউ প্রশ্ন আসলে 3টা কনসেপ্টের আলোকে আসবে। এই 18 বছর বয়সের অনেক সবল দিক, শক্তিশালী দিক বা ইতিবাচক দিক আছে, এটা একটা কনসেপ্ট। এই কবিতার মধ্যে 18 বছর বয়সে কিছু দুর্বলতা দেখানো হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে ভালো দিক, শক্তিশালী দিক বা দুর্বল দিক যাই থাক না কেন, দেশের পরিবর্তন, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, সর্বোপরি বিশ্বের পরিবর্তনের জন্য কবি এই 18 বা তারুণ্যকেই চাইছেন। এই হচ্ছে এই কবিতার মূল বিষয়। এখান থেকে এমসিকিউ ভালো করার জন্য কবিতাটা বারবার পড়তে হবে, কারণ কবিতার লাইন থেকে এমসিকিউ আসে। আর সিকিউ এর জন্য আমি যে 3টা কনসেপ্ট বললাম, এই 3টা কনসেপ্টের বাইরে সিকিউ কোনো প্রশ্ন আসবে না। বলো এই কবিতাটা ক্লিয়ার অর নট? কবিতাটা কি ক্লিয়ার? ইয়েস অর নো? জানো, অল্প সময়ের মধ্যে শেষ করে দিলাম। সম্পাদনা মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কপি করে পেস্ট করা। ওকে, ভেরি গুড। শব্দার্থ এগুলা ওকে, সব সহজ, আমরা পারি এগুলো শব্দার্থ। এটা সৃজনশীল প্রশ্ন পড়ব। মালিহা নীলা সহপাঠী, দুজনেই লেখাপড়ায় বেশ ভালো। স্কুল জীবন পার হতে না হতেই নীলা মিশে যায় কিছু বকাটে ছেলের সঙ্গে। দেখো এই যে এই বয়সে কানে আছে কত মন্ত্রণা, ওইটা। এখানে তার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে, সে আর যেতে পারলো না খুব দূরে। তার নাম শুনলে মেয়েরা আঁতকে ওঠে। অপরদিকে মালিহা কলেজ পেরিয়ে মেডিকেল কলেজে পড়ে। বাংলাদেশে অবহেলিত নারীদের অধিকার আদায় সে এখন কাজ করে। আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেয়, সংগঠিত করে সহপাঠী মেয়ে বন্ধুদের, এবং তার প্রতিজ্ঞা করে দিয়ে হলেও নারীদের যথাযথ অধিকার প্রতিষ্ঠা সে করবেই। অর্থাৎ এখানে দুটো ক্যারেক্টার দেখতে পাচ্ছি, একটা দুজনে 18 বছর বয়সে বা দুজনে তারুণ্যের শক্তিতে ভরপুর, কিন্তু একজন চলে গেছে খারাপ দিকে, অর্থাৎ 18 বছর বয়সে যে নেগেটিভ দিক সেদিকে চলে গেছে, আর একজন 18 বছর বয়সে যে পজিটিভ দিক বা ইতিবাচক দিক সেদিকে চলে এসেছে। সুকান্ত ভট্টাচার্য মৃত্যু পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ওই যে দৈনিক পাকিস্তান পত্রিকার সম্পাদক ছিলেন। তবু 18 শুনেছি জয়ধ্বনি বলতে কি বোঝানো হচ্ছে? 18 শুনেছি জয়ধ্বনি বলতে ওই যে 18 কবি 18 যে কল্যাণমুখিতা, আমি আমার মতো লিখতেছি, তুমি তোমার মতো এখানে একটা কোনো কিওয়ার্ড দিয়ে লিখতে পারো। 18 যে কল্যাণ ধর্মিতা আছে, এটা আমার মতো, আমার ভাষায় আমি লিখলাম, তোমার ভাষা আলাদা হইতে পারে। 18 কল্যাণ ধর্মিতা সম্পর্কে কবি মানে শুনেছেন, এই জন্য তিনি 18কে আহ্বান করছেন। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, এটা কার আলোকে আমরা ব্যাখ্যা করব? এই যে নীলার আলোকে ব্যাখ্যা করবো। উত্তর হয়ে গেছে, আমি যা বলেছি ওইটুকুর আলোকেই ভাই, এখানে অন্য কিছু নাই। আর আত্মত্যাগ ও মানব কল্যাণ 18 বছর বয়স কবিতা একটি চলমান বৈশিষ্ট্য। হ্যাঁ, কার মাধ্যমে এটা, এই ঘর নাম্বার উত্তর করবো কার মাধ্যমে? আমরা মালিহার মাধ্যমে ঘর উত্তর করবো। শেষ হয় 18 নেতিবাচক দিক, নারী ইতিবাচক দিক, অথবা 18 আহ্বান। এই কনসেপ্টের আলোকে সিকিউর প্রশ্ন আসবে, আশা করি ক্লিয়ার। কবিতাগুলো কি মুখস্থ করতে হবে? না, মুখস্থ করার প্রয়োজন নাই, কিন্তু এমনভাবে পড়িও যে অনেক সময় একটা লাইনের পরবর্তী লাইনও দেওয়া থাকতে পারে, মানে চাইতে পারে যে এই চরণের পরবর্তী চরণটি কোনটি, এ ধরনের প্রশ্ন অনেক আসে, সেগুলো গুরুত্বপূর্ণ। 18 বছর বয়স কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বলো, এটা তোমরা পড়েছো, এটা 18 বছর বয়স কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। গুড, ঠিক আছে। ছাড়পত্র থেকে নেওয়া হয়েছে। সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কি? দেখো, সম্পাদিত। হ্যাঁ, রচিত হইলে কিন্তু একরকম হইতো, এখন বলছে সম্পাদিত। সম্পাদিত হলে তখন ওটার নাম হবে হচ্ছে আকাল। আকাল হচ্ছে তার সম্পাদিত কাব্যগ্রন্থ। 18 বছর বয়সে কোন ছন্দে রচিত? ছন্দ সম্পর্কে তোমরা হয়তো জানো, আলোচনা করে হয়তো শুনেছ আগে, আমি আবার বলতেছি। ছন্দ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, একটা হইল মাত্রাবৃত্ত ছন্দ, আরেকটা হইল ভাইয়া অক্ষরবৃত্ত ছন্দ।
এর মধ্যে তোমাদের বইয়ে এই মাত্রাবৃত্ত ছন্দটাই বেশি আছে। ভাই ছন্দ কেমন মনে রাখবো? ছড়াবৃত্ত মানে হচ্ছে ছোট ছন্দ, অর্থাৎ যেগুলো ছড়া ওগুলা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। ভাই মাত্রাবৃত্ত মানে মাঝারি, যেগুলো আমরা পড়ি এগুলা, হ্যাঁ মাঝারি মাঝারি ছন্দ। আর অক্ষরবৃত্ত মানে যেগুলো বড়, অনেক বড় বড় লাইন থাকে, যেগুলোকে তুমি শেষে মিলাইতে পারবে না। তাহলে এখানে বুঝতে পারতেছো কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কত বছর বয়সে মারা যান? 21 বছর বয়সে মারা যান। 18 বছর বয়স, বেদনায় কাঁপে থরথর। কিসে কাঁপে? বেদনায় কাঁপে থরথর, তাই না? কবিতার লাইন থেকে প্রশ্ন এসেছে, দেখো, এই জন্য কবিতাটা ভালো করে পড়তে হবে। সুকান্ত ভট্টাচার্য কাব্যরস ছাড়পত্র কত সালে প্রকাশিত হয়? এটা দেখে নিবে। 18 বছর বয়সে বিবাদের মুখে কি অগ্রণী, দেখে নিবে। 18 বছর বয়স কি জানে? 18 বছর বয়স কাদা জানে না। 18 বছর বয়স কি জানে না? কাদা জানে না, হ্যাঁ কাঁদতে জানে না তারা। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়? পাথর বাধা ভাঙতে চায়। পাথর বাধা তারা ভাঙতে চায়। অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো। 18 বছর বয়স জানে না কাদা, এ প্রসঙ্গে ব্যাখ্যা করো। ব্যাখ্যা হয়ে গেছে আমাদের। 18 বছর কাদা জানে মানে তাকে দমিয়ে রাখা সম্ভব না, হ্যাঁ তাদেরকে দমিয়ে রাখা সম্ভব না। তাদেরকে দমিয়ে রাখা সম্ভব না, কারণ কি করবে তারা? তাদের কাছে এই যে আবেগের চাইতে বিবেকের দাম বেশি। তাদের তাদের প্রাণে অসহ্য যন্ত্রণা। কেন অসহ্য যন্ত্রণা? চারপাশের অন্যায় এবং অত্যাচার দেখে। চারপাশের অন্যায় এবং অত্যাচার দেখে তাদের প্রাণে অনেক অসহ্য যন্ত্রণা, তারা এটার প্রতিবাদ করতে চায়। এদেশের বুকে 18 অশোক নেমে বলতে কি কবি এখানে তারুণ্যের আহ্বান করেছেন। কার আহ্বান করেছেন? তারুণ্যের। অথবা তারুণ্য লেখে তুমি যদি লেখো যে 18কে আহ্বান করেছেন তাও হবে। যদি লেখো 18কে আহ্বান করেছেন তাও হবে, বা তারুণ্যকে আহ্বান করেছেন এইটাও হবে। ইটস আপ টু ইউ। জানে রক্তদানে পূর্ণ, আর জানে না হচ্ছে কাঁদা। ঠিক আছে। এ বয়স ভীরু কাপুরুষ নয়, তো এ বয়সে অনেক সাহসী। ভীরু কাপুরুষ নয় বলতে এ বয়সের ওই সাহসকে বোঝানো হচ্ছে। তুমি এটাকে চাইলে এই উত্তর করতে পারো, ইতিবাচক অথবা নেতিবাচক। এই আলোচ্য লাইনটি দ্বারা 18 বছর বয়সের ইতিবাচক দিক ফুটে উঠেছে, এভাবেও তুমি ব্যাখ্যা করতে পারো, কোনো সমস্যা নাই। ইটস আপ টু ইউ। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার বলতে এই সময়ে জীবনের ভারসাম্য রাখাটা একটু কঠিন। জীবনের ভারসাম্য বজায় রাখাটা একটু কঠিন, কিন্তু তারপরেও রাখে। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এখানেও ওই যে 18কে আহ্বান করা হচ্ছে। 18 ইতিবাচক দিক শুনে কবিতাকে আহ্বান করছেন। 18 বছর বয়সে কবি দুঃসহ বলেছেন কেন? যে অন্যায় অত্যাচার দেখে তিনি দুঃসহ বলছেন, সহ্য করতে পারে না তার অন্যায় অত্যাচার। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। মন্ত্রণা বলতে এ বয়সে কানে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা আসে, ওই কুমন্ত্রণার কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, এ বয়স যেন রক্তদানের পূর্ণ, ওই যে আত্মত্যাগ। রক্তদানের পূর্ণ বলতে মূলত বোঝানো হচ্ছে কি? আত্মত্যাগ। আত্মত্যাগের চিত্র এখানে ফুটে উঠেছে। এখন একটু এমসিকিউ দেখো আমার সাথে। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধ যাবার তাই শ্রেষ্ঠ সময়। ওকে, 18 বছর বয়স কবিতায় উল্লেখিত 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্য এখানে ফুটে উঠেছে বলতো? ত্যাগের মহিমা। যুদ্ধ বলতে মূলত বোঝানো হচ্ছে ত্যাগের মহিমা। তাহলে নিচের কোন চরণটা ফুটে উঠেছে? এ বয়স জানে রক্তদানে পূর্ণ, তাই না? এ বয়স জানে রক্তদানে পূর্ণ। জীবন আবেগে রুধিতে নারী না পারি, যারা উদ্যত শির লঙ্ঘিতে গেল হিমালয়, গেল শুষিতে সিন্ধুরীর নীর। মানে বলছে যে এই যারা 18 বছর বয়সে আছে এরা আবেগকে কন্ট্রোল করতে না পেরে এরা মানে ব্যাপারটা হচ্ছে যারা সাহসের বশে অনেক কিছু করতে যায়, যেমন হিমালয়কেও তারা লঙ্ঘন করে উপরে উঠতে চায়, আবার সিন্ধু বা সমুদ্রের সব পানিকে সেটা শুষে নিতে চায়। অর্থাৎ 18 বছর বয়সের একটা দুঃসহ যেই তোমার পদযাত্রা সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। তাহলে উদ্দীপক 18 বছর বয়স কবিতায় কোন ভাব প্রকাশিত হয়েছে বলতো? এর যে গতিশীলতা, দুটাই গতিশীল, থেমে থাকে না কোথাও, চলে যাচ্ছে সেটা। 18 বছর বয়স কবিতা অনুসারে এ বয়সে আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার কি কি আছে? সকল অস্ত্র আছে, শক্তি আছে, হচ্ছে আঘাতের অক্ষমতা আছে, নাকি হচ্ছে প্রাণ শক্তি, অদম্য প্রাণ শক্তি আছে? উত্তর হচ্ছে অদম্য প্রাণ শক্তি। বুঝা যাচ্ছে। বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য। ঔদার্য মানে হচ্ছে উদারতা, হ্যাঁ অনেকে তো ওই শব্দকে ভুল করতে পারো। ঔদার্য মানে হচ্ছে উদারতা, উদার থেকে ঔদার্য হচ্ছে। তো 18 বছর বয়সে অনেক উদারতাও আছে। অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠি তোলে। কার কথা বলা হয়েছে এখানে? 18 বছর বয়সে ওই তরুণদের কথা এখানে বলা হচ্ছে।
18 বছর বয়সের মূল বৈশিষ্ট্য কি বলতো? এই বয়সের মূল বৈশিষ্ট্য কি সাহস, প্রগতি, অভিযোজন না গতিশীলতা? মূল বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতা, থেমে থাকে না আর কি। 18 বছর বয়স যায় না, থেমে থাকে না, মানে গতিশীল, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। বাকিগুলো তার মধ্যে আছে, সাহস আছে, অভিযোজনের ক্ষমতাও আছে, প্রগতিও আছে, কিন্তু উত্তর হবে হচ্ছে গতিশীলতা। 18 বছর বয়সের তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? নিজের আত্মাকে সঁপে দেয় শপথের কোলাহলে। 18 বছর বয়স কবিতা অনুসারে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা কিসের বলতো? কিসের? এই যে অন্যায় এবং অবিচারের, অন্যায় এবং অবিচার বা অত্যাচার, এইটার যন্ত্রণা তাদের মনের মধ্যে আছে। 18 বছর বয়স কবিতায় কোন কালে বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? এমসিকে আসলে আমি কি বলছি, উত্তর কি হবে? এখানে কিন্তু অনেকে এই যে কৈশোর দিতে পারো, যৌবন দিতে পারো, কিন্তু উত্তর এগুলো হবে না, উত্তর হচ্ছে বয়ঃসন্ধিকাল, কারণ তার পাঠ পরিচিতির মধ্যে এটা দেওয়া আছে, পাঠ পরিচিতিতে পড়বা। আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পরাণ নাচে, মানে বিপদ টিপদ আছে জেনেও আমি খুব নাচানাচি করতেছি আর কি। উদ্দীপক 18 বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্যের প্রতিফলন দেখা যাচ্ছে? এই যে সাহসিকতা, বিপদ আছে জেনেও আমি সামনের দিকে এগিয়ে যাই। ওকে, আমরা বাংলা প্রথম শেষ করলাম, বিশাল দীর্ঘ একটা বিষয় ছিল, তারপর আমরা শেষ করলাম। আশা করি বাংলা প্রথম নিয়ে তোমাদের কোনো সমস্যা, এই দুটো টপিকের সমস্যা হওয়ার কথা না। এখন আমরা বাংলা দ্বিতীয়তে যাব। দ্বিতীয়তে প্রথমে আমরা পড়বো হচ্ছে প্রয়োগ এবং অপপ্রয়োগ, অর্থাৎ বাংলা ভাষা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ পার্ট 1। হ্যাঁ, দেখো, প্রয়োগ অপপ্রয়োগ মানে হচ্ছে, অপপ্রয়োগ মানে কথা বলার সময় আমরা অনেকে অনেক কিছু বলি। এখন যে যে কথা বলি সব কথা যে ব্যাকরণগতভাবে ঠিক এমন না। তো কথার মধ্যে কথা বলা একটা আলাদা বিষয়, ব্যাকরণিকভাবে শুদ্ধ কথা বলা আরেক বিষয়। আজকের টপিকটা হচ্ছে ব্যাকরণিকভাবে শুদ্ধ ভাষার প্রয়োগ। আমরা অনেক সময় শুধুমাত্র বলি, কেবলমাত্র বলি, একত্রিত বলি, ইত্যাদি বলি, এগুলো বলা যায়, প্রচলিত, কিন্তু ব্যাকরণিকভাবে এগুলা শুদ্ধ নয়। আমরা পরীক্ষায় লেখার জন্য ব্যাকরণিকভাবে শুদ্ধ জিনিসগুলো আমরা দেখব। তো একটা বাক্য তার যোগ্যতা হারাইতে পারে কি কি কারণে? যোগ্যতা মানে হচ্ছে অপপ্রয়োগের সৃষ্টি হতে পারে কি কি কারণে? বেশ কয়েকটা কারণে অপপ্রয়োগের সৃষ্টি হতে পারে। যেমন বানানজনিত ভুল হতে পারে, বানান ভুল হলে সে ব্যাকরণিক আমরা অপপ্রয়োগ বলে থাকবো। যেমন আকাঙ্ক্ষা বানান কখনো এইভাবে লেখা যাবে না, এই যে উমক্ষীয় দিতে হবে, হ্যাঁ, তার বানানগত ভুল হতে পারে। এগুলো জাস্ট আইডিয়া, হ্যাঁ, এগুলো তোদের নোট করতে হবে না, বা পরীক্ষায় এগুলো আসবে না, জাস্ট একটু আইডিয়া, প্রেক্ষাপট আলোচনা করতেছি আমরা। অপ্রচলিত দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করলে তোমার ভাষা তার যোগ্যতা হারাবে। একটা মানে আমি পড়ছি না যে বাক্যের একটা সার্থক বাক্যের গুণ কয়টি? 3টি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তো এই অপপ্রয়োগ মানে হচ্ছে যোগ্যতার অভাব। একটা বাক্য যোগ্যতা হারায় কি কিভাবে? যদি তুমি বাক্যের মধ্যে অপ্রচলিত দুর্বোধ্য শব্দ ব্যবহার করো, তাহলে ওটা কি হয়ে যাবে? তো সেটা সেটা ধরো হচ্ছে তোমার তার যোগ্যতা হারিয়ে ফেলবে বা অপপ্রয়োগের সৃষ্টি হবে। এভাবে যদি উপমার ভুল প্রয়োগ করো, একটা কি উল্টা পাল্টা কথা বলো, আমার হৃদয়ে মন্দিরে আসার উপ্ত হইলো, উপ্ত হইলে তো হয় না, বপিত হইলো, এটা হয়। তো বাক্যের গঠনে অনেক সময় ভুল হয়। যেমন ধরো কেউ বলতেছে আমি বাড়ি গিয়ে, এইটুকু বলতেছো, তাহলে এটা তো বাক্যে তার ইয়েটা হারিয়ে ফেলছে, আকাঙ্ক্ষা হারিয়ে ফেলছে, মানে সার্থক বাক্য সে হতে পারে নাই। তা বাহুল্য দোষ হতে পারে, অনেক দোষ আছে আর কি। বাহুল্য দোষ বলতে বোঝানো হচ্ছে রিডান্ডেন্সি, যেটা একই জিনিস দুইবার করে ব্যবহার করতেছি, এরকম বেশ কিছু সমস্যা থাকতে পারে। বাগধারার ভুল প্রয়োগ করলেও আমাদের কি হয়? বাক্যতার সার্থকতার বৈশিষ্ট্য হারে বা অপপ্রয়োগের সৃষ্টি হয়। গুরু চণ্ডালীর দোষ মানে হচ্ছে সাধু এবং চরিত একসঙ্গে হয়ে যায়। সাধু এবং চরিত একসঙ্গে করে যদি খিচুড়ি পাকাই ফেলি আমরা, ওটাকে বলা হয় গুরু চণ্ডালী দোষ। ওকে, এবার দেখো সন্ধি গঠিত ভুল, অনেক সময় সন্ধি গঠিত ভুল আমরা করে ফেলি। সমাস গঠিত ভুলও হয় অনেক সময়, যে একটাকে ডাবল সমাস করে ফেলি আমরা। বিরাম চিহ্নের ভুল প্রয়োগের কারণেও কিন্তু বাক্য তার সার্থকতা হারিয়ে ফেলে বা বাক্য হচ্ছে অপপ্রয়োগের সৃষ্টি হয়। প্রত্যয়জনিত ভুল হতে পারে, লিঙ্গান্তরজনিত ভুল হতে পারে, উৎকর্ষতা শব্দে তর বা তমা ভুল হতে পারে, সর্বনামের ভুল হতে পারে, শব্দে ভুল প্রয়োগ হতে পারে। এগুলো জাস্ট সানে নজর, একটা প্রেক্ষাপট। এগুলোর সঙ্গে আমাদের টপিকের মানে একটা সেভাবে কোনো ইয়া নাই, এটা জাস্ট আমরা জেনে নিলাম। এখন আমরা মূল টপিকের মধ্যে প্রবেশ করব। দেখো, প্রথমে আমার পর্ব হচ্ছে প্রত্যয়ের অপপ্রয়োগ। প্রত্যয় জিনিসটা কি? প্রত্যয় মানে দেখো আমি একটু মজার জিনিস বুঝাই। ইংরেজিতে যাই আমরা, ইংরেজি তোমরা অনেকে জানো, মানে খুব ভালো আর কি বাংলা থেকে। শান, SION, NESS, HODD, বলতো এগুলা যদি কোনো শব্দের শেষে যুক্ত হয়, তাকে ইংরেজিতে তোমরা কি বলো? এগুলা যুক্ত হলে ইংরেজিতে তোমরা তাকে সেই শব্দটাকে কি বলো? কোন পার্টস অফ স্পিচের মধ্যে ফেলো? ব্রেক দিব, ছোট একটা ব্রেক দিব, একটু ওয়েট, একটু শুরু করে নে। হ্যাঁ, এগুলা থাকলে তোমরা সেই শব্দটাকে বলা হচ্ছে নাউন, তাই না? নাউন। যেমন যেমন কি ধরো হচ্ছে ব্রাদারহুড, ব্রাদারহুড, ওকে। অথবা ধরো হচ্ছে ইনস্টিটিউশন, তাই না? ইনস্টিটিউশন, হুড আছে, শন আছে, এরকম। এডুকেশন, এডুকেশন, তাহলে এগুলা প্রত্যেকটাই কি? নাউন। এইটাও নাউন, এইটাও নাউন। এখন
তুমি যদি এইরকম করো, দেখো তো ভাইয়া, ধরো তুমি করলা হচ্ছে এডুকেশন, EDUCATION, এডুকেশন, একটা তো তুমি যুক্ত করেই দিছো, এখন এর সঙ্গে মাস্তানি করে হুড লাগাই দিলা, এডুকেশন হুড। তো তুমি কি কোনোদিন এডুকেশন হুড শব্দ দেখছো পৃথিবীতে, বা ব্রাদারহুডনেস এমন শব্দ দেখেছো? তাহলে একই শব্দকে আমি এরকম দুইটা দুইটা নাউন রিলেটেড এই সাফিক্স যুক্ত করতে পারবো? সম্ভব না। তাহলে একই শব্দকে ডাবল করে ফেলতেছি আমরা, দুইবার নাউন করতেছি। তাই এক শব্দকে দুইবার নাউন করা যাবে না, এক শব্দকে দুইবার নাউন করা যাবে না। ঠিক এভাবেই এক শব্দকে দুইবার প্রোনাউন বিশেষণ করা যাবে না। তাহলে বিশেষ্য হলে একবারই, বিশেষণ হলেও একবার। ওই কনসেপ্টটা কোথায় আছে ভাই? এই যে এখানে আছে, দেখো আমি বলি যে অধীন, অধীন এই শব্দটা অলরেডি নিজে একটা অ্যাডজেক্টিভ। এখন যে দন্তস্বয়ে থ আছে না, এই দন্তস্বয়ে থ একটা শব্দকে অ্যাডজেক্টিভ বানাইতে পারে। তাহলে যেই শব্দটা আগে থেকে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে আবার এই যে এই দন্তস্বয়ে থ আবার ওটা যুক্ত করলে ডাবল অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে না? তার অধীনস্থ এই শব্দটা কিন্তু দুইবার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে দুইবার অ্যাডজেক্টিভ নেওয়া যাবে না? নেওয়া যাবে না। এই জন্য আমরা কি করলাম, এই যেটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে সঠিক উত্তর হচ্ছে শুধু অধীন। ইজ দ্যাট ক্লিয়ার? এরকম কিছু বিষয় অসহ্যনীয় হয় না, কারণ অসহ্য শব্দটা নিজে একটা অ্যাডজেক্টিভ। তাহলে ওটাকে হয় অসহ্য লিখতে হবে, নাহলে অসহনীয় লিখতে হবে। এই হচ্ছে মূল কনসেপ্ট এটার। অত্যাবশ্যকীয় ক্ষেত্রে সেম, অত্যাবশ্যকীয় বলে কিছু হয় না, আবশ্যকীয় বলে কিছু হয় না, আবশ্যক হয়। তারুণ্যতা, দেখো যদি কোনো শব্দের শেষে তুমি দেখো জ ফালা আছে, কোনো শব্দের শেষে তয়ে ব আছে, কোন শব্দের শেষে তয় আকার হয়, তাহলে এগুলা অলরেডি বিশেষ্য, এগুলা অলরেডি বিশেষ্য। যেমন তারুণ্য, মহত্ব, সহায়তা অলরেডি বিশেষ্য। এখন দেখো জ ফালাও বসছে, তয় আকারে বসছে, তাহলে জ ফালাও একটা হচ্ছে বিশেষ, মানে সে বিশেষ্য বানায়, আবার তয় আকারে বিশেষ্য বানায়। তা একই শব্দে যেরকম দুইটা দেওয়ার কোনো প্রয়োজন আছে না, এটাকে বলা হচ্ছে বেশি প্রত্যয়, দুইটা প্রত্যয় ব্যবহৃত হয়ে গেছে একসঙ্গে, সেজন্য আমরা তয় আকারটা বাদ দেবো, শুধু হচ্ছে তারুণ্য। অথবা এটাকে তুমি চাইলে তরুণতা বলতে পারো, তরুণতা বলতে পারো, তারুণ্য অথবা তরুণতা বলতে পারো, একটা দিতে পারো, হয় তয় আকার না হলে হচ্ছে জফালা। এইবারে এই কনসেপ্টটা বুঝছো কিনা বলো? এই প্রত্যয়, এই যে এই কনসেপ্ট এটা বুঝালাম, এটা বুঝছো কিনা? ইয়েস অর নো? তোমরা এটা আগে মেলাবার পড়েছো, অনেকবার পড়েছো, তারপর আমি জাস্ট রিভিশন একটা কল দিয়ে দিলাম আর কি, জাস্ট বুঝাই দিলাম। এরকম আরো আছে, আমরা দেখবো এগুলা, হ্যাঁ আরো আছে, আরো দেখবো। এরকম অনেক হইতে পারে। দারিদ্র, ধরো হচ্ছে এই যে দারিদ্রতা, এটা কেন ভুল? জফলা এবং তয়কার একসঙ্গে আছে তাই। তাহলে ঠিক কি হবে? ঠিক তুমি লেখো, শুধু একটা জফলা দাও, হয় লেখো দারিদ্র, না হলে লেখা হচ্ছে দরিদ্রতা, না হলে লেখা হচ্ছে দরিদ্রতা। এভাবেই হচ্ছে আলস্যতা ভুল, হয় লেখো অলসতা, না হলে লেখা হচ্ছে আলস্য। এভাবে যে বৈচিত্রতা ভুল, লেখা হয় বৈচিত্র্য, না হলে লেখা হচ্ছে বিচিত্রতা। ওকে, প্রত্যয়ের অপপ্রয়োগ এটা বুঝছো? ওই সেম কনসেপ্টে এইটা, ওই সেম কনসেপ্টে এইটা যা বললাম ওইটা, এখন শুধু একবার করে দেখলে হবে আমাদের। ঐকতা ভুল, হয় হবে ঐক্য, না হলে একতা। কার্পণ্যতা ভুল, হয় হবে কার্পণ্য, না হলে কৃপণতা। বৈশিষ্ট্যতা ভুল, হয় হবে হচ্ছে বৈশিষ্ট্য, অথবা তুমি দিতে পারো হচ্ছে বিশিষ্টতা, বিশিষ্টতা দিতে পারো। সাদৃশ্যতা ভুল, হয় হবে হচ্ছে সাদৃশ্যতা অথবা সদৃশতা, অথবা সদৃশতা দিলেও হবে, কোনো সমস্যা নাই। চাপল্যতা ভুল, হয় চাপল্য না চাপল্যতা। দারিদ্রতা ভুল, দরিদ্রতা দরিদ্রতা। যা বলেছি ওগুলা সব এখানে আছে, ওই সেম কনসেপ্ট। ঠিক আছে, তোমাদের একটা ছোট ব্রেক দিয়ে দেই। ব্রেকের পরে আমরা আবার হচ্ছে এখান থেকে আলোচনা করে বাকিটা শেষ করে দেব। তাহলে আমরা কয় মিনিটে ব্রেক দিব? তোমাদের কত মিনিটে ব্রেক চাও বলো? দ্রুত হলে দ্রুত শেষ হয়ে যাবে, বুঝছো? 10 মিনিট না, একটু অকওয়ার্ড টাইম দেই, লাকি 7 দেই, হ্যাঁ। মানে নর্মালি এমন ব্রেক কেউ দেয় না, আমরা দিলাম। ঠিক আছে।
চলো আমরা আবার শুরু করে দেই। আমাদের হাতে সময় কম, কিন্তু কাজ করতে হবে অনেক বেশি। ওকে, সন্ধি গঠিত কিছু অশুদ্ধি, যেমন শুদ্ধ বানানগুলো শুধু দেখো, হ্যাঁ। অধোগতি, এগুলো দেখলেই হবে, সবকিছু একবার মুখস্থ করতে হবে এমন না। অদ্যপি, এখানে বানানটা দেখো, কিং বা বানান, এই দুরবস্থা খুব গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বপূর্ণ দাগাই দিচ্ছি, দুরাবস্থা হয় না, এটা হচ্ছে দুরবস্থা হয়। বন্দ্যোপাধ্যায় জফালা হবে এখানে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ আমি দাগাই দিচ্ছি। মনোরথ, লজ্জাকর, লজ্জাসকর বলে কিছু হয় না, লজ্জাকর হয়। শ্রদ্ধাঞ্জলি, পরীক্ষায় এগুলো আসে, আমি দাগাই দিচ্ছি। দূরাদৃষ্টি বলে কিছু নয়, দূরদৃষ্টি, নিরস, পরীক্ষায় আসে। ব্যাপার শব্দ আমরা খুব ব্যবহার করি। মরুদ্যান যে পরীক্ষায় ভুল আসে এটা আমরা বুঝতে পারি না, এটা হচ্ছে রয়ের দীর্ঘ, হ্যাঁ, মরুদ্যানে রয়ের দীর্ঘ হয়। সমাসবিরোধী শব্দ দেখো, নিরপরাধী বলে কিছু হয় না, নিরপরাধ। এটা কেমনে তুমি মনে রাখবে, মনে একটা সহজ টেকনিক আমি বলে দেই। তুমি দেখবা শুরুতে যদি একটা কোনো রস্বই বা দীর্ঘই থাকে, রস্বই বা দীর্ঘ টেকনিক, এটা কোনো নিয়ম না। শুরুতে যদি রস্বই বা দীর্ঘই থাকে, শেষে গিয়ে সেই রস্বই বা দীর্ঘই হয় না। যেমন নিরপরাধী হয় না, নিরপরাধ। নির্দোষী হয় না, নির্দোষ। নিরাশ্রয়ী হয় না, নিরাশ্রয়। দিবারাত্রি হয় না, দিবারাত্র। অহরাত্রি হয় না, অহরাত্র। হ্যাঁ, মানে সামনে যদি একটা স্বরধ্বনি থাকে, অহর নিশি হয় না, অহর নিশ হয়। এভাবে হচ্ছে ভাতৃস্নেহী হয় না, ভাতৃস্নেহ। তারপর হচ্ছে অর্ধরাত্রি হয় না, অর্ধরাত্র হয়। ভ্রাতাবৃন্দ হয় না, ভাতৃবৃন্দ হয়। এগুলো একটু জাস্ট মুখস্থর মতো করতে হবে, এখানে নিয়মের খুব বেশি, মানে একটা করে বিষয় অনেক বড় বড় নিয়ম আছে। সব জিনিস তো নিয়ম দেখে করা পসিবল না। আমরা কিছু কিছু মনে রাখবো, যেগুলো নিয়মের দরকার ওগুলো নিয়ম বলে দিব। সমার্থ শব্দের বাহুল্যজনিত, অদ্যাপিও, এটা ভুল জিনিস। আয়ত্তাধীন পরীক্ষায় খুব বেশি আসে, আয়ত্তাধীন হয় না, হয় আয়ত্ত অথবা অধীন। শুধুমাত্র অনেক বেশি আসে, হয় শুধু অথবা মাত্র। এই কথাটা আমরা প্রচুর ভুল ব্যবহার করি, সব জায়গাতে আমরা শুধুমাত্র শুধুমাত্র বলেই থাকি, কিন্তু ভুল। দেখো, স্বাগতম, এই কথাটাও ভুল, উত্তর কি হবে, স্বাগত হবে। ওকে, কেবলমাত্র পরীক্ষায় খুব আসে। সমূল সহ, এটা ভুল। কি হবে সমূল সহ ভুল, এটা একটু বুঝাই দেই। সমূল সহ, এই স মানে হচ্ছে সাথে, মূল মানে হইতেছে মূল, এই সহ মানেও সাথে। তো দেখো তো, সাথে মূল সাথে, এটা কি ঠিক হইলো? একই জিনিস দুইবার দেওয়ার কোনো প্রয়োজন আছে না, যে কোনো একটা দিব, হয় দিব সমূল, অথবা দিব মূল সহ, অথবা দিব হচ্ছে মূল সহ। এইটা হলো ওইটা। ওকে, তাহলে সুস্বাস্থ্য, এটাও স্বাস্থ্য মানেই ভালো জিনিস, এটাকে সামনে সু লাগাই দেওয়া ঠিক না। তোমাদের মজার একটা কথা বলি, এটা হয়তো তোমরা আগে জানো না, শোনো না আর কি, যে সঠিক বলি না আমরা, সঠিক, সঠিক শব্দটা ভুল। ব্যাকরণিক ভাগে ব্যাকরণিক নিয়ম অনুসারে সঠিক বলে কিছু বলতে হয় না, বলতে হবে হচ্ছে ঠিক। ঠিক মানে এনাফ, এটাকে সঠিক বলার কোনো প্রয়োজন নাই। ঠিক হবে, দেখো, সুস্বাস্থ্য বলতে হয় না, বলতে হয় হচ্ছে স্বাস্থ্যের মধ্যে ঠিক আছে ব্যাকরণিক ভাবে। অশ্রু মানে হচ্ছে চোখের জল, তার এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নাই, দিব আমরা হচ্ছে অশ্রু অথবা চোখের জল। যদ্যপিও হয় না, যদ্যপি অথবা যদিও। সময়কাল, সময় মানেও সময়, কাল মানেও, শুধু একসঙ্গে দেওয়ার প্রয়োজন নাই, হয় সময় না হলে কাল। এভাবে যদি আমি বলি চলাকালীন সময়টাও ভুল। আমরা যদি বলি চলাকালীন সময়, ভুল। কারণ যে কালীন, কালীন মানেও তো সময়, কাল থেকে কালীন হয়েছে, তার আবার সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা বলবো হয় চলার সময় অথবা চলাকালীন, যে কোনো একটা বললেই হবে। সৌজন্যতা, ওই যে আগের নিয়ম থেকে আসছে, হ্যাঁ, জফর এবং তয়াকার একসঙ্গে বসতে পারে না, হয় সৌজন্য অথবা সুজনতা। কনিষ্ঠতর ভুল, হয় হচ্ছে শুধু কনিষ্ঠ, পাপিষ্ঠ, এগুলো বললেই হবে, আর কিছু লাগবে না। জ্যেষ্ঠ, বলিষ্ঠ, এগুলোর সঙ্গে এক্সট্রা করে কিছু যুক্ত হয় না। গরিষ্ঠ, এগুলাই একাই 100, এগুলোর সঙ্গে তর বা তম কিছু যুক্ত হয় না। বাহুল্য দোষ, বহুল হয়তো কিছু শব্দ আছে যেগুলো আমরা ভুলভাবে প্রয়োগ করি, ঠিক অর্থ ব্যবহার না জানার কারণে এমন কিছু ঘটে। যেমন দেখো, উল্লেখিত এবং উল্লিখিত, এখানে কোনটা আমরা ঠিক হিসেবে নিব বলো? উল্লেখিত ভুল, উল্লেখিত বলে কিছু হয় না, ঠিক হলো উল্লিখিত, উত যোগ লিখিত সমান হলো উল্লিখিত, এটা একটা সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে, এই সব জায়গাতে আমরা উল্লিখিত দিব। এভাবে হচ্ছে ওই যে উপরি উক্ত, উপরি উক্ত দিতে পারি, অথবা তুমি চাইলে উপরযুক্ত দিতে পারো, কিন্তু যদি এভাবে লেখো উপরোক্ত, তাহলে এটা হচ্ছে ভুল। উপরি উক্ত অথবা উপরযুক্ত। ফলে বা ফলশ্রুতিতে আমরা কোনটা দিব, এখানে দুটার অর্থ আলাদা। ফল মানে হচ্ছে পরিণাম বা রেজাল্ট, ফল মানে হচ্ছে পরিণাম বা রেজাল্ট, আর ফলশ্রুতিতে মানে হচ্ছে কারণে বা বিকজ। হ্যাঁ, এটা হচ্ছে বিকজ, এটা হচ্ছে কারণে।
কারণে। সো এখন কোটা কি ব্যবহৃত হবে সেটা বসাই দিবা। চলাকালীন সময়ে ভুল, এটা আমি বলে দিয়েছি একটু আগেই। উদ্দেশ্য এবং উদ্দেশ্য দুটো ভিন্ন জিনিস। এই উদ্দেশ্য মানে হচ্ছে কোনো কিছু দিকে, এটা মানে হচ্ছে দিক। আমি পশ্চিম উদ্দেশ্যে গেলাম, তখন এটা দিব আমরা, হ্যাঁ। আর এই উদ্দেশ্য মানে হচ্ছে কারণ, এই উদ্দেশ্য মানে হচ্ছে কারণ। বানান মনে রাখলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। উদ্দেশ্য মানে হচ্ছে দিক, কোন দিকে যাত্রা করতেছো, তোমার জীবনের লক্ষ্যের দিকে যাত্রা করছো, তখন সেখানে উদ্দেশ্য দিবা। আর উদ্দেশ্য এটা হচ্ছে কারণ, কি উদ্দেশ্যে যাচ্ছি। আমি চট্টগ্রাম উদ্দেশ্যে যাচ্ছি, তখন এটা দিব। আর কাপড় কেনার কি জন্য যাচ্ছি, কাপড় কেনার উদ্দেশ্যে, তখন এই উদ্দেশ্য দিব। দিক আর একটা হচ্ছে তোমার কারণ। লক্ষ্য, এই লক্ষ্য দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়, একটা হচ্ছে টাকা অর্থ, একটা হচ্ছে অর্থ, আর একটা হলো যদি ভার্ব হিসেবে ব্যবহার হয়, ভার্ব। যেমন এদিকে লক্ষ্য করো, তখন আমরা হচ্ছে এই লক্ষ্যটা দিব, অথবা আমার কাছে 10 লক্ষ টাকা আছে, এটা দিব। আর এইটা কখন দিব আমরা, এটা যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করি, নাউন। তোমার জীবনের লক্ষ্য কি, তখন আমরা এটা দিব। তোমার জীবনের লক্ষ্য কি, তখন আমরা এটা দিব, যে আমার জীবনের লক্ষ্য এইটা করা। এটা ভার্ব এবং হচ্ছে অর্থ হিসেবে ব্যবহৃত হয় এটা, আর এটা হচ্ছে শুধু নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, হ্যাঁ। এখন আমরা হচ্ছে সরাসরি প্র্যাকটিসে চলে যাব। প্রয়োগ অপপ্রয়োগ পুরো কনসেপ্টটা ডিপেন্ড করছে প্র্যাকটিসের উপরে, হ্যাঁ। নিয়ম কারণ দিয়ে অত কিছু হয় না, আমরা প্র্যাকটিসের দিকে যাব, প্র্যাকটিসের দিকে যাব। আচ্ছা, সাবধান পূর্বক চলবে, সাবধান পূর্বক তো হয় না, সাবধানে চলবে বা সাবধানতা পূর্বক চলবে। আমিনা বুদ্ধিমান মেয়ে, বুদ্ধিমান মেয়ে হয় না, এটা হয় হচ্ছে বুদ্ধিমতী মেয়ে, হ্যাঁ। সব ছাত্ররা উপস্থিত আছেন, সব এটাও একটা বহুবচন, এটাও একটা বহুবচন বাচক লগ্নক। আবার রা, এইটাও বহুবচন বাচক একটা লগ্নক। তো দুইটা জিনিস তো এক জায়গায় হতে পারে না, একটাকে ডাবল করে আমরা প্লুরাল করতে পারবো না, এই জন্য যে কোনো একটা নিতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সব ছাত্র উপস্থিত আছে অথবা ছাত্ররা উপস্থিত আছে। এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় হচ্ছে সব ছাত্র দিও, হ্যাঁ, সব ছাত্র উপস্থিত আছে। পরবর্তীতে আপনি আবার আসবেন, আপনি আবার আসবেন এটাও ঠিক, অথবা চাইলে আরেকটু ঠিক করতে পারো, পরবর্তীতে শব্দটা ভুল, এটা হলো পরবর্তী সময়ে, পরবর্তী সময়ে, এটা ঠিক রাখো, একটু দেখো আর কি, পরবর্তী শব্দটা ভুল। তাহলে পরবর্তী সময়ে আপনি আসবেন, তখন আবারটা বাদ দিলেও হবে। দুটো উত্তর করা যাবে, একটা হচ্ছে আপনি আবার আসবেন, অথবা পরবর্তী সময় আপনি আসবেন, তাও হবে। সে এ মামলায় মামলায় অথবা মোকদ্দমায় সাক্ষী দিয়েছে, সাক্ষী তো দেওয়া যায় না, কি দেওয়া যায়, সাক্ষ্য দেওয়া যায়। সাক্ষী হলো মানুষ, আর সাক্ষ্য হলো দেওয়ার বিষয়, তাহলে সাক্ষ্য দিয়েছে, এটা হবে। তিনি সপরিবারে, দুই স্বর মধ্যে পার্থক্য আমরা জানি, এই স মানে হচ্ছে সাথে বা সহিত, আর এই দন্ত শয়ে ব শব্দের অর্থ হচ্ছে নিজ বা নিজের। তাহলে আপনি সপরিবারে মানে এটা হচ্ছে নিজ পরিবারে, আপনি নিজ পরিবারে মানে আপনার নিজ পরিবারের অনুষ্ঠানে উপস্থিত, তার মানে তোমাকে দাওয়াত দেয় নাই, বলছে আপনি আপনার পরিবারের অনুষ্ঠান হবে সেখানে উপস্থিত থাকবেন। তাহলে কি হইলো না, বলছে আসলে সে বলছে আপনি যখন আসবেন সাথে আপনার পরিবারকে নিয়ে আসবেন, সেই জন্য উত্তর হিসেবে আমরা শুধু এখানে কি দিব, স। আপনি পরিবারের সাথে অনুষ্ঠানে আসবেন, আপনার নিজ পরিবারের না। মাদকাসক্তি বানানটাই ভুল, এই শক্তি তো ওই শক্তি না, এই যে দন্ত স, মাদকাসক্তি ভালো নয়। অশ্রু জলে বুক ভেসে গেল, অশ্রু এবং জল দুটো তো আলাদা বিষয়। অশ্রু মানে হচ্ছে চোখের জল, শুধু অশ্রু দাও, অথবা তুমি চোখের জল দাও, অথবা চোখের জল, যে কোনো একটা দিতে পারো। সব পাখিরা, যে সব আছে আবার রাও আছে, যে কোনো একটা দাও। সব পাখি নির্বাধে না, হ্যাঁ। আবার যদি দেখো যে পাখিরা নির্বাধে না, তখন কিন্তু বাক্য হইতেছে কিন্তু অর্থটা ঠিক থাকতেছে না, অর্থটা একটু দুর্বল হয়ে যাচ্ছে। পাখিরা নির্বাধে না মানে কি, পাখিরা কই থাকে তাহলে, পাখিরা কি বাইরে থাকে, নিরেই থাকে। কিন্তু সব পাখি নির্বাধে না, কিছু কিছু পাখিরা বাসা বাঁধে, আর কিছু পাখি ধরো অন্য বাসাতে গিয়ে থাকে। আমি কিংবদন্তি কথা বলছি, কিংবদন্তি মানে সবসময় কি হবে, রস্বই হবে, এটাই হচ্ছে এর পার্থক্য। এই যে দীর্ঘ ছিল রস্বই হয়ে যাচ্ছে। অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, এই যে প্রতি যখন বলছি তখন ঘরে ঘরে বলার দরকার নাই, আমরা বলতে পারি অন্যাঘারে প্রতি, অন্যভাবে বলতে পারি হয় হচ্ছে প্রতি ঘরে, অথবা ঘরে ঘরে, অথবা ঘরে ঘরে হাহাকার, হ্যাঁ। আমি সাক্ষী দিব না, সাক্ষী দিব না হবে সাক্ষ্য দিব না হবে। নদীর জল হ্রাস হয়েছে, হ্রাস হওয়ার বিষয় না, হ্রাস হচ্ছে পাওয়ার বিষয়।
ছেলেটি দুর্দান্ত মেধাবী। দুর্দান্ত মেধাবী কেমন কথা? অত্যন্ত মেধাবী। দুর্দান্ত একটা নেগেটিভ শব্দ, ওটাকে পজিটিভের মধ্যে নিয়ে আসা যাবে না। কিছু শব্দ আছে নেগেটিভ পজিটিভ, ইংরেজিতেও আছে এরকম। যেমন ধরো হ্যাপেন এবং অকার, দুটো মানে হচ্ছে ঘটা। হ্যাপেন মানেও ঘটা, অকার মানেও ঘটা। কিন্তু হ্যাপেনটা ভালো এবং খারাপ দুটাতে ব্যবহৃত হয়, আর অকার শুধু খারাপ ব্যবহৃত হয়। এইভাবে এখানে দুর্দান্ত কথাটাও আসলে সবসময় পজিটিভ বিষয়ের সঙ্গে যায় না। তো পজিটিভ বিষয়ের সঙ্গে যাওয়ার জন্য এক্সট্রা একটা আছে এর মতো সেম অর্থ, সেটা হচ্ছে কি অত্যন্ত। তাহলে ছেলেটি অত্যন্ত মেধাবী। সমাস তো পড়তে হবে, সমাস না পড়লে তো ওখানে ঝামেলায় পড়ে যাবা। সমাসের সঙ্গে তো উপসর্গ আছে, তো উপসর্গটা যদি ভালো করে পড়ো তাও অবশ্য হবে। আমৃত্যু পর্যন্ত, দেখো আমৃত্যু শব্দের অর্থটা কি সেটাকে দেখো। আমৃত্যু, আমৃত্যু শব্দের অর্থই আ মানে হচ্ছে পর্যন্ত, এই শব্দটাকে ভাঙালে পাওয়া যায় হচ্ছে মৃত্যু পর্যন্ত। তা আমৃত্যু মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত, তা আবার একটা পর্যন্ত দিয়ে বাহুল্য দোষ হয়ে গেছে বাদ, তাহলে আমৃত্যু দেশের সেবা করে যাব অথবা মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। এই ঘটনা আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। চাক্ষুষ বললে আর প্রত্যক্ষ করার প্রয়োজন নাই, কারণ প্রত্যক্ষ মানে হচ্ছে চোখ দিয়ে দেখা। তাহলে আমি বলি এই ঘটনা আমি চাক্ষুষ দেখেছি অথবা এই ঘটনা আমি প্রত্যক্ষ করেছি, যেটা বলো তাও হবে। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, দেখো কি ভুলটা এখানে আছে। উন্নত শব্দটা নিজে একটা অ্যাডজেক্টিভ, উন্নত শব্দ নিজে একটা অ্যাডজেক্টিভ, আর এই যে শীল এটাও অ্যাডজেক্টিভ বানায়। তাহলে অ্যাডজেক্টিভের সাথে কি অ্যাডজেক্টিভ বানানোর কোনো কিছু যুক্ত করার প্রয়োজন আছে? না, নাই। তাহলে এটা বাদ দিলাম আমরা। বাদ দিয়ে তুমি বলতে পারো বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। উন্নয়ন এখন এটা হয়ে গেছে কি নাউন, নাউনের সঙ্গে এখন যখন শীল যুক্ত হয়ে গেছে, এখন পুরাটা কি হয়ে গেছে? পুরাটা হয়ে গেল আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ, এখন হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তুমি যদি বলো বাংলাদেশ একটি উন্নত দেশ, ব্যাকরণিক ভাবে ঠিক হবে, কিন্তু অর্থগত ফ্যাক্ট হিসেবে মিলতেছে না। বাংলাদেশ কি উন্নত হয়েছে না হয় নাই? তো শিক্ষক চাইলে মার্ক দিতে পারেন, তো অনেক শিক্ষক না মার্ক দিলেও তোমার করার কিছু নাই। তো এখানে যদি বলতো কেউ বাংলাদেশ একটি উন্নত দেশ, তাহলে ব্যাকরণিক ভাবে ঠিক, কিন্তু অর্থগত ভাবে একটু কনফ্লিক্ট তৈরি করছে, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। উন্নতশীল হয় না, হয় হচ্ছে উন্নয়নশীল। মেয়েটি বিদ্যান, বিদ্যান মানটা খুব ভুল, এবং বিদ্যান তো হবে না। বিদ্যান হয় কার সঙ্গে? ছেলের সঙ্গে হয়। বিদ্যান হয় হচ্ছে পুরুষের সঙ্গে। তাহলে বিদ্যানের জায়গায় আমরা কি দিব? বিদুষী। মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে। মধুমিতা এমন রূপসী যেন অপসরী, তাহলে মধুমিতা এমন রূপসী বানানটা ভুল গেছে, শুধু দীর্ঘই হয় না, নতুন বাংলা একাডেমির নিয়ম রস্যই হবে রূপসী। হ্যাঁ, বাংলা বানান আয়ত্ত, আয়ত্ত বানানটাই ভুল, বানান ভুল, এগুলো বানান ঠিক করতে হবে, করার কিছু নাই। আয়ত্ত, বাংলা বানান আয়ত্ত করা বেশ কঠিন। দৈনতা কথাটা ভুল, ওই যেমন বলেছি, হয় দৈন দিব না হলে দীনতা দিব, যে কোনো একটা, দৈন বা দীনতা দিব, যে কোনো একটা। অধিক সন্ন্যাসীদের তাঁতি নষ্ট, এটা হচ্ছে বাগধারা। অনেক সময় বাগধারা অথবা প্রবাদ প্রবচন যেভাবে থাকে সেভাবে ব্যবহার করতে হয়। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা একটা প্রবাদ, ওইভাবে আমাকে লিখতে হবে। সূর্য উদয় হয়েছে হয় না, সূর্য উদিত হয়েছে। সূর্য উদিত হয়েছে। দেখো এরকম আরো কয়েকটা আছে, একটু বলে দেই। যেমন ধরো হচ্ছে অপমান এবং অপমানিত। অপমান, আর একটা হচ্ছে অপমানিত। অপমান হচ্ছে করার বিষয়, আর অপমানিত হচ্ছে হওয়ার বিষয়। হ্যাঁ, তাহলে আমি তাকে অপমান করেছি অথবা আমি অপমানিত হয়েছি, তাহলে একটা হচ্ছে করার বিষয়, একটা হওয়ার বিষয়। ঠিক এভাবে হচ্ছে লঙ্ঘন এবং লঙ্ঘিত। লঙ্ঘন করার বিষয়, লঙ্ঘিত হওয়ার বিষয়। হ্যাঁ, আশ্চর্য করার বিষয়, আশ্চর্যান্বিত এটা হচ্ছে হওয়ার বিষয়। এমন মনে রাখা যায়। এক পৌষে শীত যায় না, এক মাঘে শীত যায় না। বৃক্ষটি সমূল সহ, সেম জিনিস দুইবার হয়ে গেছে, যে কোনো একটা দিতে হবে। দেখো বিধি লঙ্ঘন হয়েছে, লঙ্ঘন তো করার বিষয়, লঙ্ঘন তো করার বিষয়, তাহলে বলতে হবে বিধি লঙ্ঘিত হয়েছে, লঙ্ঘিত হয়েছে। বিরাট গরু ছাগলের হাট, কি ভুল? গরু ছাগলের বিরাট হাট, এই বিরাট দিয়ে তো গরু এবং ছাগলকে মডিফাই করছে, কিন্তু আমরা তো এই বিরাট দিয়ে মূলত বুঝাচ্ছি কাকে? হাটকে, সেই জন্য হাটটার সামনে বিরাটকে লাগাই দিছি, যে গরু ছাগলের বিরাট হাট। আর গরু বানান দেখো গয়কার রয়ের রস্য, এখন কিন্তু গরু বানান এরকম করে তোমাকে লিখতে হবে, অন্য বিকল্প কিছু নাই। অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, অধ্যাপনা হয় নাই, অধ্যাপনা তো শিক্ষকের কাজ, যে অধ্যাপক তিনি অধ্যাপনা করান, তাহলে অধ্যয়নী ছাত্রদের তপস্যা। ছাত্রনং অধ্যয়নং তপ, একটা সংস্কৃত কথা আছে, আমরা পড়েছিলাম ছোটবেলায়, ছাত্রনং অধ্যয়নং তপ। আচ্ছা, সে সবাই উপস্থিত ছিলেন, আর সে বলে আবার হচ্ছে ছিলেন বলে কেমন দেখায়, এটাকে তিনি সবাই উপস্থিত ছিলেন, দুটাকে সামঞ্জস্য রাখতে হবে। তিনি সবাই উপস্থিত ছিলেন অথবা সে সবাই উপস্থিত ছিল,
এ দেখো সামঞ্জস্য রক্ষা করতে হচ্ছে। তিনি বললে ছিলেন আর সে বললে ছিল। শুধুমাত্র কথাটা ভুল, এ মামলায় সাক্ষ্য এটা ভুল, সস্ত্রীক বানান ভুল। এ জাতি ঘুম থেকে কবে জাগিয়ে উঠবে, এ জাতি কবে ঘুম থেকে জাগিয়ে উঠবে না, জেগে উঠবে। কারণ পুরোটাই আছে সাধু ভাষায়, গুরু চণ্ডালের দোষ এখানে রাখা যাবে না, সাধু থাকলে সাধুই করতে হবে। সব মাছগুলো, সব আবার গুলো একসঙ্গে বসতে পারে না। তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছে। তার বিদ্রোহী হয় না, বিদেহী। বিদেহী কথাটাও ভুল, বিদেহী কথাটাও ভুল। অনেক জায়গায় আমরা দেখবো হচ্ছে বিদেহী লেখা থাকে, বিদেহীও ভুল। এটা হবে হচ্ছে বিদেহ, মানে কি দেহ থেকে বিয়োগ হয়েছে, মানে মূলত বোঝানো হচ্ছে দেহ থেকে বিয়োগ বা মাইনাস হয়েছে। কে মাইনাস হয়েছে? আত্মা মাইনাস হয়েছে। তাহলে নিজের দেহ থেকে আত্মা যখন মাইনাস হয়েছে তখন বলা হয় বিদেহ। তাহলে বিদেহ আত্মার শান্তি কামনা করছে। অপহরণ ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি। অপহরণ তো হয় না, অপহৃত। অপহৃত ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি। গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচার করেন, তাই গৌতম বুদ্ধ ধর্ম হয় না, এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্ম নয়, এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে গেল। সড়ক দুর্ঘটনা বানান দেখো, দয়ের দীর্ঘ দেওয়া আছে। আমি তোমাদের দয়ের হ্রস্ব এবং দয়ের দীর্ঘ নিয়ে একটা কনসেপ্ট বলতে পারি, তোমাদের কাজে লাগতে পারে। কোথায় দয়ের হ্রস্ব দিবা আর কোথায় দয়ের দীর্ঘ দিবা, একটা ছোট ট্রিক্স আছে। যদি কোনো শব্দ দিয়ে ডিস্টেন্স বুঝায়, ডিস্টেন্স, তাহলে দয়ে দীর্ঘ দিবা। আর যদি ডিস্টেন্স না বুঝায় তখন দয়ের হ্রস্ব দিবা। যেমন ধর আমি দুর্গা লিখবো, তাহলে হ্রস্ব দিব, কারণ ডিস্টেন্স বুঝাচ্ছে না। আমি দুর্বার লিখবো, হ্রস্ব দিব, কারণ ডিস্টেন্স বুঝাচ্ছে না। আমি দুর্নীতি লিখবো, হ্রস্ব দিচ্ছি, কারণ ডিস্টেন্স বুঝাচ্ছে না। কিন্তু আমি যদি ডিস্টেন্স বুঝাতে যাই, যেমন ধরো দূরবর্তী, এই যে দূরবর্তী, তারপরে ধরো হচ্ছে দূরদর্শী, ওকে। এরপরে ধরো আমি আর বলতে পারি দূরত্ব, দূরত্ব, তাহলে আমি বলতে পারি হচ্ছে দূরত্বতমা। দূরত্বের সঙ্গে সম্পর্কিত সবগুলোতে মোটামুটি দীর্ঘ হয়, আর না হলে হ্রস্ব হয়। তাহলে দুর্ঘটনা কি দূরত্বের সঙ্গে সম্পর্কিত না, সেই জন্য এখানে আমরা হ্রস্ব দিব। দুর্ঘটনায় আহত, এটা একটা ট্রিক্স আর কি, এই ট্রিক্সটা তোমরা মনে রাখতে পারো। পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয়। পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয়। শারীরিক বানানটার দিকে তাকাও, যে ভুলটা খুঁজে বের করা কঠিন কিন্তু বের করা উচিত। অত্যাবশ্যকীয় শব্দটা ভুল, অত্যাবশ্যকীয় হয় না, হচ্ছে অনাবশ্যকীয় হয় না, অত্যাবশ্যকীয় হয় না। অত্যাবশ্যকীয় থাকলে অত্যাবশ্যক হয়ে যাইতো, অনাবশ্যকীয় আছে, এখন অনাবশ্যক হয়ে গেছে। অনাবশ্যক ব্যাপারে কৌতূহল হওয়া অনুচিত। এ পরিবারটি আমাদের এলাকার সমৃদ্ধশালী ভুল, শুধু হবে সমৃদ্ধ, শুধু হবে হচ্ছে সমৃদ্ধ, হ্যাঁ, অথবা এলাকায় সমৃদ্ধ পরিবার, এটা লাগবে না, এলাকার সমৃদ্ধ পরিবার, হ্যাঁ। আকণ্ঠ পর্যন্ত, এই আ মানে হচ্ছে পর্যন্ত, তাহলে একই শব্দ দুইবার হয়ে গেছে, একটা বাদ দিয়ে দাও। তাহলে কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, অথবা আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। বিদ্যানকে বানানটা ভুল, বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, বিদ্যার বানান ঠিকঠাক করে লিখতে হবে। বাড়িটা তাহারা দখল করেছে, তাহারা দেওয়া আছে, তাহারাটা তারা হয়ে যাবে। আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ তো করার বিষয়, দেখো আমি একটু বলেছিলাম প্রমাণ হচ্ছে করার বিষয়, আর প্রমাণিত হলো হওয়ার বিষয়, যে হলো কথাটা প্রমাণিত হলো। বিনু দাদার ভাষাটা ভয়ঙ্কর আট হয় না, অত্যন্ত আট, অত্যন্ত আট। সবিনয়ে বাহুল্যতা শব্দটা ভুল, জফল এবং তয়কার একসঙ্গে আছে, তাহলে সব বিষয়ে বাহুল্য বর্জন করতে হবে, অথবা সব বিষয়ে তুমি যদি এখানে লেখো বহুলতা তাও হবে, যদি লেখো বহুলতা তাহলেও হবে। বহুলতা এটা লিখলেও হবে। তিনি সম্ভ্রান্তশালী হবে না, শুধু সম্ভ্রান্তশালীটা বাদ, তিনি সম্ভ্রান্ত বংশে জন্মেছেন। প্রাণীর সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়ো। প্রাণীবিদ্যা মানে কি হবে? রস্যই হবে, ব্যাপারটা একটু বলে দেই। যদি সিঙ্গেল বসে, দেখো সিঙ্গেল বসলে দীর্ঘই, সিঙ্গেল বসলে দীর্ঘই, সিঙ্গেল বসলে দীর্ঘই। প্রতিযোগী সিঙ্গেল বসলে দীর্ঘই। সহকারী সিঙ্গেল বসলে দীর্ঘই। কিন্তু এগুলোর সঙ্গে যদি কিছু যুক্ত হয় তাহলে হয়ে যাবে রস্যই, যেমন প্রাণী বিদ্যা, এই যে রস্যই হয়ে গেছে। প্রাণীবিদ্যা, প্রাণীতত্ত্ব, প্রাণীবিন্যাস ইত্যাদি। মন্ত্রী যদি আমি বলি হচ্ছে মন্ত্রী পরিষদ, হ্যাঁ, মন্ত্রী পরিষদ, তখন হয়ে গেল হচ্ছে রস্যই। এবার যদি বলি মন্ত্রী বর্গ, মন্ত্রীবৃন্দ, তখন রস্যই হয়ে যাবে। শ্রেণী আমি যদি বলি শ্রেণী
কক্ষ, দেখো তখন রস্বই হয়ে গেছে। আমি যদি বলি শ্রেণীবিন্যাস, রস্বই হবে। প্রতিযোগী, এর সঙ্গে আমি যদি তা লাগাই দেই তাহলে প্রতিযোগিতা, তখন রস্বই হয়ে যাবে। আমি যদি সহকারী, এর সঙ্গে যদি ত লাগাই দেই তাহলে সহকারিতা, রস্বই হয়ে যাবে। তাহলে কিছু কিছু শব্দ আছে যেগুলো সিঙ্গেল বসলে হয় দীর্ঘই, আর যে ডাবল হয়ে গেলে হয় হচ্ছে রস্বই। শ্রদ্ধাঞ্জলি বানানটা দেখো ভুল। করোনা কালীন সময়ে, এটাও ভুল। ওই সেম জিনিসগুলো এসেছে, করোনাকালীন সময়, এটা ভুল। পরবর্তীতে হবে না, পরবর্তী সময়ে হবে। পরীক্ষা চলাকালীন সময়ে, ভুল। তারপর হচ্ছে এবারের বন্যায় লোকটি সর্বশান্ত, বানানটা ভুল। সর্বশান্ত বানানটা দেখে নাও। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, ভুল। এটা হবে হচ্ছে দীর্ঘ করবো না। ওকে, এটা সহজ, পারা যাবে। আমি, তুমি ও সে, দেখো ইংরেজির ক্ষেত্রে তোমার তিনটা প্রোনাউনকে বিভিন্ন ভাবে লেখো, কখনো 3 2 1, কখনো 1 2 3 ভাবে লেখো, তাই না? তো বাংলার ক্ষেত্রে একটাই, সেটা হচ্ছে তুমি, সে ও আমি আজ মেলায় যাব। অর্থাৎ প্রথমে দিবা 2, তারপরে দিবা 3, তারপরে 1। এটা হচ্ছে বাংলার নিয়ম। তুমি, সে ও আমি আজ মেলায় যাব, অথবা তুমি যদি বলো আমরা আজ মেলায় যাব, তাও হবে। এটাকে তুমি যদি বলো আমরা আজ মেলায় যাব, অর্থ ঠিক থাকে, এটাও হবে। অপরাহ্ন বানানটা ভুল, নিচে এখানে মূর্ধন্য হবে, এখানে দন্তন্য দেওয়া আছে, এটা মূর্ধন্য হয়ে যাবে অপরাহ্ন বানানটা। কোথায় দন্তন্য কোথায় মূর্ধন্য, দেখো সিম্পল ট্রিক শিখে দেই। যদি সামনে র থাকে তাহলে দিবা মূর্ধন্য, আর বাকি সবগুলো দিবা দন্তন্য। যেমন সরিয় প অপ, এই যে রয় আকার আছে, এখন মূর্ধান্য। ধরো পূর্বাহ্ন, এই যে রেফ আছে, রেপ মানেও কি র, এই যে মূর্ধান্য হবে। কিন্তু আমি যদি বলি সায়ান্ন, সা আ, এখানে কোনো র বা রেফ আছে না, নাই, তাহলে এখানে বসবে হচ্ছে দন্তান্ন। তাহলে র সঙ্গে অথবা রেফের সঙ্গে মূর্ধন্য, বাকিগুলোর সঙ্গে বসে হচ্ছে দন্তান্ন। ওকে। লজ্জাস্কর কথাটা ভুল, হয় হচ্ছে লজ্জাকর। প্রতিযোগিতা বানান দেখো, এখানে রস্বই হবে, এটাকে বলে দিছি, এগুলাই দেওয়া আছে। হ্যাঁ, ওকে, এগুলা তোমরা দেখে নিবে। আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন আছে, আমরা দেখি একটু ভুল পারো কিনা। আজিকাল, তাহলে আজিকাল কথাটা ভুল, এটা হবে হচ্ছে আজকাল। বানানের ব্যাপারে সকল ছাত্ররা, এই যেখানে একটা ভুল পাইছি আমরা, সকল ছাত্ররা অমনোযোগী, এই বানানটাও ভুল পেয়ে গেছে। বানান শুদ্ধতম, শুদ্ধতম বলে কোনো কথা নাই। বানান শুদ্ধ করে লেখার ব্যাপারে দেখো তো এখানে কি বলছে, লেখার ব্যাপারে তারাত, সচেষ্ট তারা, এখানে তারাই হবে আর কি, ভুল গেছে, এটা ভুল। সচেষ্টিত নয়, তারা তো সচেষ্টিত নয়, মানে তারা তো সচেষ্ট নয়, এটাও ভুল। অনেক ভুল আছে। বরং অবস্থা দৃষ্টিতে, এটাও ভুল। অবস্থা দেখে তাহারা, আবার তাহারা বলছে এখানে, এটা হয়ে যাবে হচ্ছে তারা। যেন ভুল করিবার ভুল, এটা হচ্ছে ভুল করার হবে। প্রতিযোগিতা বানান ভুল, অনেক ভুল, অনেক ভুল। এখান থেকে তুমি যে কোনো 5টা ঠিক করলে হবে, এটাতে প্রচুর পরিমাণে ভুল আছে। 5টা ঠিক করলে হয়তো তোমার জন্য পরীক্ষায় 5 মার্ক তুমি পেয়ে যাবে। হ্যাঁ, আমরা হচ্ছে এখন একটু নির্মিত অংশে যাব। এটা তোমরা একটু দেখে নিও, এগুলো হোমওয়ার্কের মধ্যে রেখে দিলাম, এটা করবা। হ্যাঁ, অ্যাটলিস্ট 2টা প্র্যাকটিস করবা, 2টা প্র্যাকটিস তোমাদের জন্য। এটা হোমওয়ার্ক 1 আর এটা হচ্ছে 2, এই দুটো একটু প্র্যাকটিস করবা তোমরা। দিনলিপির জাস্ট হচ্ছে কেমনে লিখতে হয় আমরা এটা দেখবো, তেমন কিছু না, এগুলো কিছু লাগবে না। একটা দিনলিপি আমরা দেখবো। দেখো একটা দিনলিপি এখানে দেওয়া আছে, একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখো। দিনলিপি মানে ডায়েরি। আমার একটা শিরোনাম থাকবে, দিনলিপিতে আমাদের একটা শিরোনাম থাকবে। ওকে, শিরোনাম রাখলাম আমরা। এরপরে আমাদের সময়ের উল্লেখ থাকবে, সময় এবং বার। এবং এই যে এটা খেয়াল রাখো, মূলত আমরা ডায়েরিগুলোকে লিখি রাতে লিখি, তোমার চেষ্টা করবে রাতের সময় দেওয়ার এখানে। হ্যাঁ, রাতের সময়টা দিলে হয়ে যাবে, বাকি এখন যা আছে এখন তুমি তোমার মতো করে লিখবা। মনে রাখো যে দিনলিপির মধ্যে দিনের সবকিছু জিনিস আসলে বর্ণনা করার প্রয়োজন নাই। ওই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়, যে টপিকটা দেওয়া হচ্ছে, টপিকের সঙ্গে সামঞ্জস্য যেটা, সেটা এখানে উল্লেখ করলেই হবে। সবকিছু বিস্তারিত করে 4-5 পৃষ্ঠা লেখার দরকার নাই। তুমি যদি মোটামুটি 2 থেকে 2.5 পেজ লিখতে পারো তাহলে মোটামুটি এনাফ, এটুকু লিখলেই হয়ে যাবে, একটা স্ট্যান্ডার্ড লেখা। এখানে নমুনা কপি দেওয়া আছে, এখানেও একটা দেওয়া আছে। দেখো যে তোমার এইচএসসি পরীক্ষার পূর্ব রাতে একটা দিনলিপি লেখো। আমরা প্রথমে কি দিলাম, একটা শিরোনাম দিলাম, পরে তারিখ, তারপর হচ্ছে বার, তারপর হচ্ছে সময় দিয়ে আমি আমার নিজের লেখা শুরু করে দিলাম, শুরু করে শেষ করে দিলাম। হ্যাঁ, অনেকেই শেষে কি একটা স্বাক্ষর দেয়, তুমি চাইলে স্বাক্ষর দিতে পারো, না চাইলে না দিতে পারো, কোনো সমস্যা নাই। তো স্বাক্ষর দিলে খারাপ হয় না, ভালোই দেখায়, স্বাক্ষর দিতে পারো। কোনো বই দেওয়া আছে, কোনো বই দেওয়া নাই, তবে দিলে সমস্যা নাই। দীর্ঘইকারকে ইকারকে হ্রস্বকারগুলোকে কেন বানানো হয়েছে, ওগুলা উচ্চারণের বিষয়। হ্যাঁ, ওগুলা হচ্ছে বাংলা ভাষা তো শুধু বাংলা থেকে উৎপত্তি হয়নি, সংস্কৃত থেকে উৎপত্তি হয়েছে, তাই না? ওই সংস্কৃত ভাষার একটা প্রভাব বাংলা ভাষার উপরে থেকেই গেছে, এই জন্য দীর্ঘ এগুলো আছে। তো বাংলা উচ্চারণের সময় আমরা কিন্তু দীর্ঘ বা দীর্ঘ উচ্চারণ করি না,
তোমরা যখন উচ্চারণে ক্লাস করেছো সেখানে তো পড়েছো যে উচ্চারণের সময় সমস্ত দীর্ঘ ইকারগুলা হ্রস্বই হয়ে যায়, দীর্ঘগুলা হ্রস্ব হয়ে যায়। এটা হচ্ছে বাংলার অরিজিনাল নিয়ম। কিন্তু বাংলা যেহেতু সংস্কৃত থেকে এসেছে সেই জন্য অনেক সময়গুলোকে আমরা বাদ দিতে পারি না, এখন থেকেই গেছে, হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় চলে যাবে। এখানে গুরুত্বপূর্ণ কিছু বোর্ড কোশ্চেন দেওয়া আছে, এগুলো দেখে তোমরা প্রিপারেশন নিবা। হ্যাঁ, এগুলা বিগত সালে আসে এবং মোটামুটি বলা যাচ্ছে এগুলোর মধ্যে পরীক্ষায় আসবে, মোটামুটি ভাবে বলা যায়। এগুলা প্র্যাকটিস করে তোমাকে আর এক্সট্রা করে কিছু প্র্যাকটিস করতে হবে না, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এগুলো প্র্যাকটিস করলে পরীক্ষা ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে আসবে, কারণ এইচএসসি পরীক্ষাতে সব জিনিসগুলো মোটামুটি রিপিট হয়, বিগত সালের প্রশ্ন আসে। প্রতিবেদন রচনা, এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে। প্রতিবেদন খুব সহজ জিনিস। প্রতিবেদনের ক্ষেত্রে দুই ধরনের প্রতিবেদন দেখা যায়, একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন খুবই সহজ। সংবাদ প্রতিবেদন কিভাবে লিখবো আমরা এটা সরাসরি দেখি। এটা হচ্ছে ধরো পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ, এই শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। এরকম নর্মাল প্রতিবেদন আসলে কোনো সমস্যা নাই, যা শুরুতে আমরা একটা শিরোনাম দিব, শিরোনামের পরে নিজস্ব প্রতিবেদক। এটা নিজস্ব প্রতিবেদক মানে কি, যদি এখানে উল্লেখ করা না থাকে তোমার পরিচয়, ধরো তোমার প্রশ্নের মধ্যে তোমার পরিচয় উল্লেখ করা নাই, সেক্ষেত্রে তুমি হচ্ছে নিজস্ব প্রতিবেদক দিবা। আর যদি উল্লেখ থাকে যে ডেস্ক রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, প্রশ্নের মধ্যে উল্লেখ থাকলে সেই পরিচয়টা তুমি এখানে দিবা। আর না থাকলে নিজস্ব প্রতিবেদক দিয়ে চালাই দিবা, ডাবল দাঁড়িয়ে দিবা, জায়গা, এরপরে হচ্ছে তারিখ দিয়ে তোমার লেখা যা আছে শেষ করবা। শেষে গিয়ে একটা স্বাক্ষর দিবা, স্বাক্ষর দিয়ে খেলা খতম। এই যে স্বাক্ষর দিলা, স্বাক্ষর দিয়ে খেলা খতম, শেষ। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাই আমরা যখন হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখবো তখন কিভাবে লিখবো? প্রতিষ্ঠানের প্রধানের কাছে, ধরেন আমার কলেজের প্রধানের কাছে একটা প্রতিবেদন লিখতে হচ্ছে, যে আমাদের স্কুলে কয়েকদিন আগে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেছে, তো ওখানে কি কি হয়েছিল এই প্রতিবেদন আমার কাছে চেয়েছেন আমার শিক্ষক, হেডমাস্টার বা আমার অধ্যক্ষ, আমি তার কাছে কিভাবে লিখবো? প্রাতিষ্ঠানিক মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রতিষ্ঠান মানে কি হবে ভাইয়া? অ্যাপ্লিকেশন হবে। তখন অ্যাপ্লিকেশন স্টাইলে আমরা লিখবো। ধরো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান বরাবর আমাকে লিখতে হবে, প্রথমে থাকবে হচ্ছে তারিখ, প্রথমে দেবো আমরা হচ্ছে তারিখ, প্রথমে দিব তারিখ। অ্যাপ্লিকেশন যেভাবে লিখি সেম ভাবে, তারিখের পরে দেবো আমরা হচ্ছে বরাবর, তারিখের পরে থাকবে বরাবর, বরাবর ওই প্রতিষ্ঠানের প্রধান, প্রধান, তারপরে প্রতিষ্ঠানের নাম। একটা অ্যাপ্লিকেশন যেভাবে লিখি সেভাবেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওই প্রতিষ্ঠানের নাম, নাম শেষ হয়ে গেলে সেখানে ঠিকানা, ওকে, ঠিকানা। এরপর হচ্ছে বিষয়, বিষয় ওই প্রতিবেদন, একটা প্রতিবেদন তৈরি করছো ওটার জন্য লিখবা যে প্রতিবেদন। তুমি তো নিজের ভাষায় লিখবা যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা অনুষ্ঠেয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রসঙ্গে একটি প্রতিবেদন, যেভাবে বা বিদ্যালয়ে সংগঠিত হয়ে যাওয়া বৃক্ষরোপণ অভিযান সম্পর্কিত একটি প্রতিবেদন, যেভাবে চাইবে ঠিক সেভাবে তুমি এখানে একটা প্রতিবেদনের বিষয় দিবা। প্রতিবেদনের বিষয় দেওয়ার পরে তোমার কাজ হবে কি, এখানে জনাব অর্থাৎ শিক্ষককে অ্যাড্রেস করবা, যে আপনার আদেশ ক্রমে, মানে তুমি তার পরিচয় দিলা, জনাব আমি, আমার নাম হচ্ছে আরাফা, তা আমি আপনার আদেশ ক্রমে আমাদের বিদ্যালয়ের এই বিষয়টি নিয়ে প্রতিবেদন রচনা করেছি, প্রতিবেদনটি নিচে সংযুক্ত করলাম, আশা করি আপনার ভালো লাগবে। আর তুমি তো নিজের ভাষা বা বইয়ের ভাষায় দিতে পারো, কোনো সমস্যা নাই। দেওয়ার পরে তুমি এখানে হচ্ছে লিখলা নিবেদক, নিবেদক লিখে তোমার নাম, ধরো তোমার নাম হচ্ছে ক। এরপরে কি করতে হবে, এরপরে ওই মূল শিরোনাম এখান থেকে শুরু, মানে হচ্ছে প্রতিবেদন, এখানে দিলাম শিরোনাম, শিরোনাম দেওয়ার পরে তুমি তোমার কথাবার্তা এখানে লিখলা, লিখে শেষ। নিচে চাইলে একটা স্বাক্ষর দিও, না চাইলে দেওয়ার দরকার নাই, কারণ আমরা এখানে প্রতিবেদন নাম অলরেডি দিয়ে দিছি। এই হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের নিয়ম। এর বাইরে কঠিন অনেক প্রতিবেদন আছে, প্রতিবেদন অনেক ধরনের হয়, অনেক ধরনের হয়, অনেক স্ট্রাকচার আছে। তুমি ইউটিউব খুলে হাজার হাজার প্রতিবেদনের নিয়ম পাবা, সবকিছু তোমাকে চিন্তা করতে হবে না। বিভিন্ন বই বিভিন্ন রকমের আছে। যদি সংবাদ প্রতিবেদন হয় এখানে যে স্যাম্পল দেওয়া আছে ওইরকম করে করবা, আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হলে একটা প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশন করার মতো করে তুমি লিখে শেষ করে দেবা, খেলা শেষ। বুঝতে পারছো? অনেকেই হচ্ছে এখানে হচ্ছে একটা ইয়েও করে, এরকম হচ্ছে একটা খামের মতো করে, এখানে হচ্ছে খামের মতো করে ধরো হচ্ছে এখানে লেখে যে প্রতিবেদকের নাম, প্রতিবেদনের স্থান, প্রতিবেদনের সময়। তুমি চাইলে এগুলা দিতে পারো, না চাইলে না দিতে পারো, কোনো সমস্যা নেই, মার্ক কাটা যাবে বা বেশি পাবা এরকম না। এক পেজে লেখা লাগবে নো, তোমার যত পৃষ্ঠা লাগে। আবার বলতেছি শোনো, নির্মিত অংশের কোনো পার্টি এক পৃষ্ঠায় লিখতে হয় না, তোমার যত পৃষ্ঠা লাগবে তুমি লিখবা। ইভেন যদি আবেদনপত্র তুমি লিখো, সে আবেদনপত্র চাইলে তুমি একাধিক পৃষ্ঠা লিখতে পারবা, কোনো জায়গাতেই লেখা নাই যে এক পৃষ্ঠাতেই লিখতে হবে। লেখার ক্ষেত্রে একটু জাস্ট মনে রাখবা, ধরো এটা তোমার পরীক্ষার খাতা, তাহলে তুমি এই জায়গা থেকে স্টার্ট করবা, এই পেজ থেকে স্টার্ট করে লেখো, কয় পৃষ্ঠা লাগবে তুমি লিখবা, কোনো সমস্যা নাই। কিন্তু এই পৃষ্ঠা থেকে কখনো স্টার্ট করিও না, নির্মিতিগুলো সবগুলাই এই পৃষ্ঠা থেকে স্টার্ট করবা। হ্যাঁ হ্যাঁ, প্রতিবেদনের পৃষ্ঠা উল্টানো যাবে, কোনো সমস্যা নাই। নির্মিতি প্রত্যেকটাতে তুমি পৃষ্ঠা উল্টাইতে পারো, শুধু একটু বুদ্ধি খাটায় এই পৃষ্ঠা থেকে লেখা শুরু করবা। আমরা হচ্ছে প্রতিবেদনের কিছু গুরুত্বপূর্ণ টপিক এখানে দেওয়া আছে, এই কয়েকটা প্র্যাকটিস করলে প্রতি বছর এগুলো আসে।
তোমরা এগুলো প্র্যাকটিস করে নিবা। স্লাইড তো তোমাদের কাছে চলে যাবে অ্যানোটেড ফাইল, এই ফাইলটা বের করে একটা সুন্দর করে ধরো সাজেশনের মতো নোট তৈরি করবা, তাহলে তোমার সাজেশন দিয়ে তোমারই পড়া হয়ে যাবে, অন্য কোথাও আর যেতে হবে না। হ্যাঁ, যেহেতু এফআরসি ফাইনাল রিভিশন দিচ্ছ তোমরা, তোমাদের কাজ এখানে বেশি, আমাদের কাজ কম। আমরা অনেক অল্প সময়ের মধ্যে অনেক জিনিস তোমার সামনে ডেলিভার করলাম, এই কারণে যে তুমি লাস্ট 2 বছর এগুলো পড়ে আসছো। এখন কি করলাম, ওভারভিউ দিলাম পুরোটার উপরে, যেন তোমার মধ্যে জিনিসগুলো আরেকবার করে জাগ্রত হয়। তোমার কাজ হচ্ছে এগুলাকে আবার একবার করে ঝালাই দেওয়া ভালো মতো। দেখো দিন শেষে যে যাই করুক, তোমার পড়া তোমাকেই পড়তে হবে। শিক্ষক, ভাইয়া, প্রতিষ্ঠান তোমাকে একটু সাহায্য করবে, রাস্তা দেখাবে, তোমাকে পড়ার টেবিলে বসতে হবে। আর ওই যে পড়তে বসলে আমাদের পড়তে মন চায় না, এটা এখন খুবই বড় একটা জিনিস। একটা কথা না বললেই নয়, তুমি এখন দেখবা যে আমাদের মানুষের অবস্থা এমন হয়ে গেছে, বিশেষ করে হচ্ছে এই যুগে এই প্রজন্মে যারা আছে আমরা, আমাদের অ্যাটেনশন পাওয়ার কমে গেছে। আমরা হচ্ছে এখন কিন্তু আর বড় বড় জিনিসে আকর্ষণ অনুভব করি না, ছোট, আমাদের আকর্ষণ করার যে ক্ষমতা ছোট হয়ে গেছে। কিভাবে? দেখো তুমি এখন আর ফেসবুকের ফিড স্ক্রল করো না, তুমি আর 4-5 মিনিটের ভিডিও দেখো না, তুমি কি দেখো? রিলস দেখো। কারণ কি, রিলসটা অল্পের মধ্যে শেষ হয়ে যায়। আবার রিলসের মধ্যে যে রিলসটা একটু 2-3 মিনিটের, সেই রিলস দেখতে তোমার বিরক্ত লাগে। একটু ছোট হলে, ছোটোর মধ্যে মজা থাকলে ওই রিলসটা দেখতে তোমার ভালো লাগে। নিজের সাথে মিলায় নাও যে 3-4 মিনিটের রিলস তোমার দেখলে বিরক্ত লাগে, আর যেগুলো একটু 25 সেকেন্ড 30 সেকেন্ড, এই রিলসগুলো তুমি খুব সুন্দর দেখো। এটাতে কি বোঝায়? এটাতে বোঝায় যে আমাদের মস্তিষ্ক এমন হয়ে গেছে যে আমরা একটা বিষয়ের উপর আসলে ওই যে মনোযোগটা স্থির রাখতে পারতেছি না। আমাদের মনোযোগ দিন দিন কমে যাচ্ছে, দিন দিন মনোযোগ কমে যাচ্ছে। তোমাদের বলবো ভাইয়া, তোমরা একটু হচ্ছে এই স্মার্টফোন থেকে প্রয়োজনের বাইরে একটু দূরে আসো। পড়তে আসলে কারোরই মন চায় না, আমারও পড়তে মন চায় না, আমাদেরও চায় না, কিন্তু কি করার, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারি। দ্যাটস ওয়াই উই আর আশরাফুল মাখলুকাত, তাই না? সৃষ্টি সেরা জীব। কেন? কারণ আমরা সৃষ্টির বিরুদ্ধে কাজ করতে পারি, অন্য কোনো প্রাণী সৃষ্টির বিরুদ্ধে কাজ করতে পারে না। সো পড়তে মন চাচ্ছে না, তারপরে একটু দাঁতে কামড় দিয়ে পড়তে হবে, কারণ একবার লাস্ট পর্যায়ে চলে আসছি। এই কথাগুলো তোমাকে সবাই বলে, আমি জাস্ট একটা ফ্যাক্ট বললাম যে আমাদের হচ্ছে যে এই যে মনোযোগটা কমে গেছে, আর মূল কারণ হচ্ছে আমাদের আজকালকার মানে ধরো স্মার্ট ডিভাইসেস গুলো। আমরা চেষ্টা করবো এগুলো সৎ ব্যবহার করা, আর যতটুকু পারা যায় এগুলো থেকে দূরে থাকা প্রয়োজন ছাড়া। বুঝতে পারছো? ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরে তো আবার দেখা যাবে। আল্লাহ হাফেজ।